আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সাথে আছি। আমি মুক্তাদির, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলি 23 ব্যাচের। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটি হলো বল, তাই না? আমরা আগে বলের কিন্তু প্রথম পার্টটুকু করে আসছি, এখন আমরা করব বলের দ্বিতীয় পার্টটুকু, ঠিক আছে? তো তাহলে বলের দ্বিতীয় পার্টটুকুতে কি কি থাকছে সেটা আমরা একটু আগে দেখে নিই, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে কিন্তু আমরা বলের পার্ট 2 এটা করলাম। তো আমরা হলাম আগের দিনে মহাকর্ষ বল দেখছিলাম, তাই না? তো আজকে কিন্তু মহাকর্ষ বল নিয়ে একটু ডিটেইলস পড়ালেখা আছে। মহাকর্ষের পরে অভিকর্ষটাও আসবে, ঠিক আছে? তারপরে তোমাদের কিছু ম্যাথ করাবো, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তারপরে দেখো, নিউটনের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র করা হয়েছিল, তাই না? নিউটনের তৃতীয় সূত্র কিন্তু বাকিই ছিল। তাহলে এই যে নিউটনের তৃতীয় সূত্র আজকে দেখবো, ঠিক আছে? তারপরে নিউটনের তৃতীয় সূত্রের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো দেখবো। আর তারপরে আমাদের শেষের পার্টটুকু হলো ঘর্ষণ নিয়ে, ঠিক আছে? ঘর্ষণ কিন্তু আমাদের লাইফের অনেক ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? প্রতিটা পার্টেই জড়িত। তো এই ঘর্ষণ নিয়ে, ঘর্ষণ কত প্রকার, প্রতিটা ঘর্ষণ কিভাবে কাজ করে, ঠিক আছে? এই ঘর্ষণগুলো নিয়ে আমাদের মনে করো আজকে ক্লাসটা শেষ হবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই চ্যাপ্টারটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের জন্য যা যা লাগবে, ঠিক আছে, মানে এসএসসির জন্য তোমাদের যতটুকু লাগবে, ঠিক আছে, তার পুরোটুকুই কিন্তু তুমি এই ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে? কনসেপ্ট থেকে প্র্যাকটিস প্রবলেমগুলো, তারপর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সবগুলোই কিন্তু ভালো মতো বুঝে বুঝে তোমাদেরকে করানো হবে, ঠিক আছে? যেন এই একটা ভিডিও করলেই তোমার হয়ে যায়, তোমার কিন্তু পরবর্তীতে আর অন্য কোথা থেকে সাপোর্ট নিতে হবে না, ঠিক আছে? তো তাহলে আজকে আর দেরি না করি, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। আমার পরিচয় তো দিয়ে নিলাম, তাহলে শুরু করি, ঠিক আছে? তো এটা কি, এটা হলো বলের পার্ট 2, তাই না? ফার্স্ট পার্টটা যারা দেখো নাই তারা কিন্তু অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নেবে, ঠিক আছে? আমাদের ফেসবুক গ্রুপে, ইউটিউবে, পেজে, সব জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো মহাকর্ষ বল, ঠিক আছে? মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল আগেও বলছিলাম, এখনো রিপিট করতেছি, যে এই মহাবিশ্বের, ঠিক আছে, যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই কিন্তু হলো তোমার মহাকর্ষ বল, তাই না? তো এই মহাকর্ষ বলটা, এর ভ্যালু কত হবে, ঠিক আছে? এটা তোমাকে বের করতে হবে, তাই না? তো এর ভ্যালু বের করার জন্য আমার কিছু কিছু জিনিস লাগবে, ঠিক আছে? তো সেগুলো আমরা নিয়ে একটু পড়ালেখা করি, ঠিক আছে? তো সাপোজ মনে করো এটা হলো তোমার ফার্স্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট অবজেক্টের ভর কত? সাপোজ মনে করো m1, এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে? আর এই সেকেন্ড যে অবজেক্ট, এই সেকেন্ড অবজেক্টের ভর মনে করো হলো তোমার m2, ঠিক আছে? তাহলে আমাকে এখন বের করতে হবে যে এদের মধ্যে ফোর্স কতটুকু কাজ করতেছে, তাই না? তো এদের এই ফোর্সটা ডিপেন্ড করতেছে কয়েকটা ফ্যাক্টরের উপরে, ঠিক আছে? কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতেছে সেগুলো নিয়ে একটু পড়ালেখা করি আমরা। প্রথমেই ফোর্সটা ডিপেন্ড করতেছে তোমার প্রথম বস্তুর যে ভর আছে তার উপরে ডিপেন্ড করবে m1। এফটা সেকেন্ড বস্তুর যে ভর আছে তার উপরেও ডিপেন্ড করবে m2, ঠিক আছে? এবং দুইটা কিন্তু প্রপোর্শনালি, ঠিক আছে, সমানুপাতিকভাবে ডিপেন্ড করবে। যদি সমানুপাতিকভাবে ডিপেন্ড করবে বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি যে এই ভরটা যত বৃদ্ধি পাবে এদের মধ্যে আকর্ষণ বলটাও কিন্তু ঠিক ততই বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় যে জিনিসটার উপরে এই বলটা ডিপেন্ড করবে সেটা হলো আমার এই ডিস্টেন্স, ঠিক আছে? এই অবজেক্ট m1 এবং এই m2 অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মাঝখানে কতটুকু ডিস্টেন্স আছে, ঠিক আছে? এবং এই ডিস্টেন্সটা আমি আসলে কোন ডিস্টেন্সটা নিব, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যে সাপোজ মনে করো আমি কি এই ডিস্টেন্সটা নিব, এই ডিস্টেন্সটা তো একটা ডিস্টেন্স, তাই না? আমি তো বলতে পারি যে এই দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্সটা হলো এতটুকু, ঠিক আছে? কিন্তু এই ডিস্টেন্সটুকু নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কোন ডিস্টেন্সটুকু নিতে হবে? আচ্ছা, এখানে একটু দাঁড়াও, এটা একটু তোমাদের জন্য ভালো করে করি, ঠিক আছে? এটা তাহলে হলো আমরা স্ট্রেট লাইন দিয়ে আঁকাই, ঠিক আছে? তাহলে এই যে এটা মনে করো হলো ডিস্টেন্সটুকু, ঠিক আছে? এই ডিস্টেন্সটুকুকে আমরা নিব, এই ডিস্টেন্সটুকু কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? আমাকে কোন ডিস্টেন্সটুকু নিতে হবে? আমাকে সব সময় নিতে হবে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবা, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে? সেন্টার টু সেন্টার এখানে লিখলাম, ঠিক আছে? তোমরা বুঝে নিও একটু, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটুকু কোনটা হবে? অবশ্যই আমি বুঝতে পারতেছি আমার ডিস্টেন্সটুকু হবে হলো এই ডিস্টেন্সটুকু, তাই না? তাহলে আমি হলাম এই কালার দিয়ে দেখাই, এই যে এই ডিস্টেন্সটুকু হলো আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাই না? কারণ কি, এই যে এটা হলো আমার ফার্স্ট অবজেক্টের সেন্টার আর এটা হলো আমার সেকেন্ড অবজেক্টের সেন্টার, তাই না? এখন ডিস্টেন্সটুকু তো আমি পেয়ে গেলাম, তাই না?
ডিস্টেন্সটুকু এখানে কত দিছে, আর দিছে, ঠিক আছে। সেটাকে তুমি আর দ্বারা প্রকাশ করতে পারো, তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে, তুমি প্রকাশ করলেই হবে, ঠিক আছে। তো এই যে আমার যে আকর্ষণ বল, ঠিক আছে, মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা এই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত, বুঝতে পারছো? তাহলে এই এফটা আবার কি দেখতেছি আমি, এফটা এই M1 এবং M2 এদের যে ডিস্টেন্স আছে তার স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে একটা হলো সমানুপাতিক, সমানুপাতিক মানে কি ডিরেক্টলি রিলেশন, আর আরেকটা কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে, মানে 1/, আকারে সমানুপাতিক। এটা দ্বারা কি বোঝাচ্ছে, তোমার ডিস্টেন্সটা যত বাড়বে তোমার আকর্ষণ বলটা তত কমবে, ঠিক আছে। এবং শুধু কমবে না, স্কোয়ারের আকারে কমবে, ঠিক আছে। বোঝাতে পারছি আশা করি আসলে। তাহলে এখন দেখো কি কি জিনিসের উপর ডিপেন্ড করতেছে, এগুলোকে যদি আমি একটা লাইনে লিখি, ঠিক আছে, তাহলে একটা লাইনে লিখলে জিনিসটা আসবে, দেখো এফ কিসের সাথে প্রপোর্শনাল টু, M1 এর সাথেও প্রপোর্শনাল মানে সমানুপাতিক, F2 এর সাথেও সমানুপাতিক, তাই না? তাহলে আমি লিখতে পারি যে এফ হলো M1 ইন্টু M2 এর সাথে সমানুপাতিক, ঠিক আছে। আর এখান থেকে এই দুইটা থেকে আমি কি পেলাম, দুইটা থেকে এটা পেলাম, আর এখান থেকে তো এটা ছিলই, ঠিক আছে, এফ ইজ প্রপোর্শনাল বা সমানুপাতিক টু 1/d², ঠিক আছে। তাহলে M1 ইন্টু M2 এর সাথে সমানুপাতিক, 1/d² এর সাথে সমানুপাতিক, 1/d² এর সাথে সমানুপাতিক, আর d² এর সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমি ফাইনালি আমি কি লিখতে পারি, এই দুইটাকে যদি আমি একটু কম্বাইন করি, ঠিক আছে, এই দুটাকে কম্বাইন করলে, দাঁড়াও, এই দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি পাবো, আমি পাবো হলো এফ ইজ প্রপোর্শনাল টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই d², ঠিক আছে। আচ্ছা, প্রপোর্শনাল টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই d², কিন্তু আমার কি লাগবে, আমার তো এক্সাক্ট ভ্যালু লাগবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, প্রপোর্শনাল সাইনটা উঠাইতে হবে, ঠিক আছে। প্রপোর্শনাল সাইন উঠানোর জন্য কি করতে হবে, অবশ্যই এটা কনস্ট্যান্ট আনতে হবে, তাই না? কনস্ট্যান্ট না আনলে বা ধ্রুবক না আনলে তুমি কিন্তু কখনোই প্রপোর্শনাল সাইনটা উঠাতে পারবা না, ঠিক আছে। তাহলে আমি কি করি, প্রপোর্শনাল সাইনটা একটু উঠাই, ঠিক আছে। তাহলে প্রপোর্শনাল সাইনটা উঠাইলে এখানে আসবে হলো এফ ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট লাগবে, তাই না? এবং এখানে মহাকর্ষ বলের বেলায় যে কনস্ট্যান্টটা আনা হয় সেটার নাম হলো জি, ঠিক আছে। এই জি নিয়ে অনেক কথাবার্তা আছে, সমস্যা নেই, আমরা আলোচনা করব এখন। জি M1 M2 ডিভাইডেড বাই d², বুঝতে পারছো? এইটা হলো আমার ফাইনালি মহাকর্ষ বলের সূত্র, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাহলে এটাকে আমি মার্ক করি, এই যে বক্স বানাইলাম তোমাদের জন্য, তারপর এটাকে আবার স্টার মার্ক দিই, তাই না? যেগুলোতে স্টার মার্ক থাকে সেগুলো কি, সেগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, তাই না? তোমরা তো ক্লাস করতেছোই, আমার আমার স্ট্র্যাটেজি আশা করি বুঝতে পারছো। তাহলে এফ ইকুয়াল টু জি M1 ইন্টু M2 ইন্টু ডিভাইডেড বাই d², ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো মহাকর্ষ বলের ইউনিট কি হবে? খুবই সহজ, তাই না? বলের ইউনিটই তো মহাকর্ষ বলের ইউনিট হবে, কারণ মহাকর্ষ বল তো নিজেই একটা বল, তাই না? তাহলে বলের ইউনিট কিন্তু আমরা পড়ে আসছি, সেটা কি, নিউটন, তাই না? আবার এর মাত্রা পড়ছি, তারপর আরো একটা ইউনিট ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সব পড়ছি, তাই না? তাহলে সবগুলোই কিন্তু মহাকর্ষ বলের বেলায়ও প্রযোজ্য হবে, কারণ এটা তো একটা বল, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এর ইউনিট কি লিখে দিই তোমাদের জন্য, ঠিক আছে, তাও তোমরা যেন আবার ভুল না করো, ঠিক আছে, কারণ কিন্তু আইলে কিন্তু লাগবে, ঠিক আছে। ইউনিট কি, ইউনিট হলো অবশ্যই নিউটন, অথবা কি লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? ঠিক আছে, তাহলে মহাকর্ষ বলের সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, ঠিক আছে। এফ ইকুয়াল টু জি M1 ইন্টু M2 ইন্টু ডি ডিভাইডেড বাই d², ঠিক আছে। এখন এই জি, ঠিক আছে, এই জি নিয়ে এখন পড়ালেখা আমাদের। দেখো এই জি কে কি বলতেছে, জি কে বলতেছে হলো, জি তো অবশ্যই মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? যে নাম কি, যে নাম হলো মহাকর্ষীয় ধ্রুবক। কেন? কারণ আমি তো এটা মহাকর্ষ বলের জন্য এটাকে নিয়ে আসছি, তাই না? যেহেতু মহাকর্ষ বলের জন্য আমি এই জি কনস্ট্যান্টটাকে নিয়ে আসছি, তাহলে এর নাম কি হবে, মহাকর্ষীয় ধ্রুবক হবে অবশ্যই, তাই না? আচ্ছা, তাহলে লিখলাম এর নাম হলো মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে কি বলা হচ্ছে, মহাকর্ষীয় ধ্রুবকটাকে বলা হচ্ছে আবার সর্বজনীন ধ্রুবক, ঠিক আছে। কেন এটাকে সর্বজনীন ধ্রুবক বলা হচ্ছে, ঠিক আছে? এই মহাকর্ষীয় ধ্রুবকটা এমন একটা ধ্রুবক যে ধ্রুবকের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, বুঝতে পারছো? তুমি যদি এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাও, তুমি যদি চাঁদে যাও, মঙ্গলে যাও, ঠিক আছে, পৃথিবীতে আসো, পানির নিচে ঢুকো, ঠিক আছে,
এটা কোনো ফ্যাক্টরের উপরেই ডিপেন্ড করবে না, ঠিক আছে, সব জায়গায় এই জি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। যেহেতু এই মহাবিশ্বের যে কোনো জায়গায় এই জি এর ভ্যালু কনস্ট্যান্ট, সেজন্য একে বলা হচ্ছে সর্বজনীন ধ্রুবক, ঠিক আছে। তাহলে সর্বজনীন ধ্রুবক না কোনগুলা, ঠিক আছে, যেমন হলে যে দেখো আমরা ছোট জি, ঠিক আছে, ছোট জি যেটা এটা নিয়ে আমরা পড়ালেখা করবো আজকে, ঠিক আছে। তোমার হলো অভিকর্ষ ত্বরণ যেটা, ঠিক আছে, এই ছোট জি, এই ছোট জি এর ভ্যালু কত, ছোট জি এর, আচ্ছা এই কালারটা মনে হয় তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, তাহলে এটা আমি মিশাই দিই, ঠিক আছে, এই কালারটা ইউজ না করি, আমি অন্য কালার নেই, ঠিক আছে, হলুদ কালারটা নিলাম। তাহলে মনে করো, আচ্ছা হলুদ কালার না, সবুজ কালারটাই নেই, হ্যাঁ। তাহলে এই যে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, এই অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত, অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না। এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভ্যালুটা কোথায়, এটা কিন্তু আর্থ সারফেসে, ঠিক আছে। তো তুমি যদি পৃথিবীর এক এক জায়গায় যাও, এই জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু এক জায়গায়, একই জায়গায়, মানে এই যে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিন্তু জি এর ভ্যালু কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন সুইজারল্যান্ডে যাই, আয়ারল্যান্ডে যাই, জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। আবার আমি মনে করো মাটির ভিতরে ঢুকলাম, আবার মনে করো আমি একটু উপরে উঠলাম, ছাদে উঠলাম, ঠিক আছে, ছাদে না মানে একটু উপরে উঠলাম, ঠিক আছে, 100 কিলোমিটার পাহাড়ের উপরে উঠলাম, তাহলে কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে। এই জিও কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এটা কিন্তু সর্বজনীন কনস্ট্যান্ট না, কারণ কি, জায়গা অনুযায়ী চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এই জি কে আমার কি বলতেছে, জি কে বলতেছে হলো সর্বজনীন ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা হলো এই মহাকর্ষ ধ্রুবকের ভ্যালুটা কত। নিশ্চয়ই তোমার ভ্যালুটা লাগবে, তাই না। ভ্যালু ভ্যালু ছাড়া তো আসলে আমি যে এতক্ষণ ধরে বলতেছি যে ধ্রুবক ধ্রুবক ধ্রুবক, তাহলে ধ্রুবকের যদি ভ্যালুই না থাকে তাহলে এটা ধ্রুবক কেন, তাই না। ধ্রুবকের অবশ্যই ভ্যালু আছে, ঠিক আছে। ভ্যালুটা কত, দেখো ভ্যালুটা লিখতেছি আমি, জি এর ভ্যালু হলো জি ইকুয়াল টু 6.673 ইন্টু 10⁻⁻, 6.673 ইন্টু 10⁻⁻11। আচ্ছা, 6.673 ইন্টু 10⁻11, আচ্ছা এর ইউনিটটা লাগবে, তাই না। ইউনিটটা কত, ইউনিটটা কি বলতে পারবা, দেখো ইউনিটটা যদি তুমি ভুলে গিয়েও থাকো, তুমি কিন্তু ইউনিটের ভ্যালুটা বের করতে পারবা, ঠিক আছে। কিভাবে বের করতে পারবা, দেখো আমরা এফ এর সূত্র তো জানি, তাই না। এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হলো জি এম এম বাই আর স্কোয়ার, তাই না, জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যেটাই বলো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি আমি জি বের করতে চাই, ঠিক আছে, জি ইকুয়াল টু কত আসবে বলো দেখি, এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই M1 ইন্টু M2 আসবে না, অবশ্যই এটাই আসবে। তাহলে এফ এর ইউনিট কি বলো, এফ এর ইউনিট হলো নিউটন, ডি এর ইউনিট কি মিটার, তাহলে NM স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে, কেজি ইন্টু কেজি, তাই না। দুইটাই তো M1 আর M2 দুইটারই ভ্যালু কি কেজি, তাই না। তাহলে এখান থেকে কি আসতেছে, দেখো এখান থেকে আসতেছে হলো NM স্কোয়ার কেজি -2, তাই না। তাহলে আচ্ছা এটা একটু ভালো করে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে কেজি -2, তাহলে কিন্তু এই যে দেখো জি এর ইউনিটটা কিন্তু আমরা এইভাবে খুব সহজেই বের করে নিতে পারি, তাই না। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে একটু সেপারেট করে দিই, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইন নিলাম, এটা নিলাম, এখান থেকে এটা সেপারেট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এই যে জি এর ভ্যালু 6.673 ×10⁻11, ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে NM স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এটা হলো NM স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এই জি এর ভ্যালু কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি এর ভ্যালু কত, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমি বক্স করে দিই তোমাদের জন্য, যেহেতু ইম্পর্টেন্ট এটা, তাহলে এটাকে বক্স করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই এটাকে কি করতে হবে, স্টার মার্ক দিতে হবে, তাই না, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বজনীন ধ্রুবক কি, এর ভ্যালু কত, ইউনিট কত দেখলাম, ঠিক আছে। আরেকটা জিনিস বাদ থেকে গেছে না, সেটা কি, সেটা হলো এর ডাইমেনশন কত, তাই না, বা এর মাত্রা কত, ঠিক আছে। তাহলে মাত্রাটা আমরা একটু বের করে নিই, ঠিক আছে। তাহলে জি বা মহাকর্ষ ধ্রুবক এর, সরি লেখাটা একটু খারাপ হচ্ছে, জি এর মাত্রা, ঠিক আছে। মাত্রা কত হবে, দেখো ওই সেম আমরা কিন্তু ওখান থেকেই বের করব, ঠিক আছে।
তাহলে দেখো এখান থেকে কি পাইছি, জি ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু এম টু, তাই না? তাহলে কি পাইছি, জি ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু এম টু, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিন্তু তোমার এফ এর মাত্রাটা লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এফ এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, যেহেতু মাত্রা লাগবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মাত্রাটা আরো খুব সহজেই বের করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করতে পারি, এফ এর জায়গায় কি লিখতে পারি, এম এ, তাই না? এম এ ইন্টু এখানে আসলে ডি স্কোয়ার, আর নিচে কি আসবে, এম এর দুইটা মাত্রা আসবে, তাই না? তার মধ্যে একটা মাত্রা তো কাটাকাটি চলে যাবে, যেহেতু মাত্রা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, মানে আমি কিন্তু ভ্যালু নিয়ে কাজ করতেছি না, ঠিক আছে। বা তুমি বলতে পারো না যে ভাই এই এম আর এম ওয়ান কেটে দিলেন, বা ওয়ান টু এর জায়গায় শুধু এম এম লিখবেন কেন, ঠিক আছে, কারণ আমি তো মাত্রা বের করতেছি, বুঝতেছো না? তো এম ওয়ান এম টু সবগুলো মাত্রা কি কেজি না? তো তাহলে আমি কিন্তু কাটাকাটি করতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো এ এর মাত্রা কত, এ এর মাত্রা হলো এল টি, সরি লেখাটা একটু খারাপ হচ্ছে, দাঁড়াও, এল টি মাইনাস টু, এটা কি ত্বরণের মাত্রা, ডি স্কোয়ার এর মাত্রা কত, এল স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই এম, এম এর মাত্রা কত, এম এর মাত্রা হলো এম, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটাকে জাস্ট সাজাইতে হবে, ঠিক আছে। তাহলে সাজালে কি আসবে বলো, সাজালে আসবে, তাহলে প্রথমে লিখি এম, ঠিক আছে। তাহলে এম এর উপর কত আসতেছে, এম এর উপর আসতেছে হলো মাইনাস ওয়ান, এল এর উপর কত আসতেছে, এল এর উপর আসতেছে হলো কিউব, টি এর উপর কত আসতেছে, টি এর উপর আসতেছে হলো মাইনাস টু, ঠিক আছে। এটাই কিন্তু হলো তোমার কিসের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, বুঝতে পারছো? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখিও, ঠিক আছে। সেম ভাবে, সেম সেম কোথায় তুমি কেন মুখস্থ করবা, মুখস্থ কিন্তু করতে যাও না, ঠিক আছে। কারণ এত কিছু মুখস্থ করতে গেলে তোমার না গোলমাল লেগে যাবে, তুমি কোনটা বেদে কোনটা মুখস্থ করবা। এক টাইমে দেখা যাবে তোমার মুখস্থ আছে, কিন্তু এটা কিসের ডাইমেনশন এটাই ভুলে গেছো, ঠিক আছে। সো জিনিসগুলো একটু বুঝে বুঝে মনে রাখার ট্রাই করো, একবারই গদবাঁধা মুখস্থ করার দরকার নেই, যতটুকু মুখস্থ করতে পারো করিও, আর বাকি এটা ডিরাইভ করতে তোমার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না আসলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মহাকর্ষ গেল, ঠিক আছে। এখন আসি অভিকর্ষ নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমার মহাকর্ষ বলে কি ছিল বলো দেখি, মহাকর্ষ বল ছিল হলো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, তাই না? এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয়ে যায় পৃথিবী, ঠিক আছে, তাহলে সেটাকে আমি বলবো হলো অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বল কি হচ্ছে, অভিকর্ষ বল হলো পৃথিবী এবং অন্য যে কোনো অবজেক্টের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমি বলতেছি হলো অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে কি বলতেছি, এই যে এটা মনে করো আর্থ, ঠিক আছে, আর্থ এবং যে কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, এখানে মনে করো একটা অবজেক্ট আছে, এটা হলো এম, ঠিক আছে। তাহলে এই আর্থ এবং এম এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বলটাকে আমি বলতেছি হলো অভিকর্ষ বল, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি দিয়ে লেখা যায়, আচ্ছা হলুদটা দিয়ে লিখবো, ঠিক আছে, এটা দিয়ে লিখি, ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। তাহলে এটা কি, এটা হলো আকর্ষণ, আকর্ষণ বল, ঠিক আছে। এই আকর্ষণ বলটাকে আমি কি বলতেছি, আকর্ষণ বলটাকেই হলো আমি বলতেছি অভিকর্ষ বল, ঠিক আছে। অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে এই অভিকর্ষর ডেফিনেশন যদি আমরা দেই, ঠিক আছে, অভিকর্ষর ডেফিনেশন কি হবে, অভিকর্ষের ডেফিনেশন হবে হলো পৃথিবী পৃথিবী এবং মহাবিশ্বের মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, যে আকর্ষণ বল, এটাই হলো তোমার অভিকর্ষ, ঠিক আছে।
তাহলে মহাকর্ষে কি ছিল? মহাকর্ষে ছিল হলো যে কোনো দুইটা বস্তু, ঠিক আছে, এবং এই দুইটা বস্তুর মধ্যে যখন একটা পৃথিবী হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে কি? অভিকর্ষ, ঠিক আছে। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে যদি তোমাকে পার্থক্য বলতে বলা হয়, তুমি কি পার্থক্য বলতে পারবা না? অবশ্যই পারা উচিত, তাই না? মেইন পার্থক্য কিন্তু এটাই, ঠিক আছে। মহাকর্ষে যে কোনো দুইটা জিনিস আসবে, ঠিক আছে। তাহলে অভিকর্ষ বল যেগুলা, সেগুলোও কি মহাকর্ষ বল না? অবশ্যই কিন্তু, তাই না? কারণ পৃথিবী কি? পৃথিবী তো মহাবিশ্বেরই একটা অবজেক্ট, তাই না? তাহলে পৃথিবীর দুইটা অবজেক্টের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে তো মহাকর্ষ বলতেছি আমি, অবশ্যই, তাই না? কিন্তু যখন পৃথিবী থাকবে তখন তার একটা স্পেশাল নাম আসবে, সেই স্পেশাল নামটা হলো অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে অভিকর্ষ নিয়ে এই ছিল পড়ালেখা, বুঝতে পারছো? এখন আসি অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ কোনটা? অভিকর্ষ ত্বরণ হলো অভিকর্ষ বলের কারণে প্রতি সেকেন্ডে একটা অবজেক্টে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলতেছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তোমার নর্মাল ত্বরণের ডেফিনেশন কি? নর্মাল ত্বরণের সংজ্ঞা হলো যে প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন তাকে বলতেছে হলো ত্বরণ, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণের মধ্যে স্পেশালিটি কি? স্পেশালিটি হলো এটা, মানে এই ত্বরণটা হইতে হবে অবশ্যই অভিকর্ষ বলের কারণে, ঠিক আছে। তাহলে যে বেগের পরিবর্তনটা আসবে, সেই বেগের পরিবর্তনটা কি জন্য হইতে হবে? অবশ্যই অভিকর্ষ বলের কারণে হইতে হবে, ঠিক আছে। তাহলে সেটাকে আমি বলবো অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা একটু দেখি, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা হবে মেইন জিনিস যেটা, ঠিক আছে, মেইন জিনিস হলো অভিকর্ষ বলের কারণে, ঠিক আছে। অভিকর্ষ বলের কারণে একটা বস্তুর একটি বস্তুর বেগ পরিবর্তনের হার, তাই না? বেগ পরিবর্তনের হার, বুঝতে পারছি? তাহলে নর্মাল ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের মধ্যে এই একটাই পার্থক্য, সেটা হলো এই অভিকর্ষ বল, বুঝতে পারছো? এই অভিকর্ষ বল কথাটা যদি মেনশন না করো তাহলে কিন্তু পাওয়া যাবে 0, ঠিক আছে। আর এই একটা কথার মাধ্যমে তুমি ফুল মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু মাথায় রেখেও। আচ্ছা, এখন দেখি এই অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় হলো জি দ্বারা, ঠিক আছে। তাহলে লিখি এখানে, একে প্রকাশ করা হয় কি দ্বারা? জি দ্বারা, ঠিক আছে, ছোট হাতের জি, ঠিক আছে। আগের জি কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক, যেটা মহাকর্ষীয় ধ্রুবক কি ছিল? ক্যাপিটাল জি, ঠিক আছে। এখানে লিখে দিই কিন্তু তোমাদের জন্য, তোমরা যেন এগুলো আবার মিলাই না ফেলো, ঠিক আছে, এগুলো গুলাই ফেললে কিন্তু ঝামেলা আছে। তাহলে ক্যাপিটাল জি যেটা, ক্যাপিটাল জি, ঠিক আছে। এই জি কি? এই জি কিন্তু হলো তোমার মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ক্লিয়ার? আর অভিকর্ষ ত্বরণ কোনটা? অভিকর্ষ ত্বরণ হলো ছোট জি, ঠিক আছে। দুটা কিন্তু আলাদা আলাদা, ছোট জি দ্বারা, ঠিক আছে। এখন এই ছোট জি এর ভ্যালু কত, তাই না? এই ছোট জি এর ভ্যালু তোমাকে বের করতে হবে, তাই তো? এই ছোট জি এর ভ্যালু কিভাবে বের করব, ঠিক আছে, এটা কিন্তু একটা দেখার বিষয়। দেখো, আমরা পৃথিবীর কারণে, ঠিক আছে, পৃথিবীর কারণে যে বলটা ক্রিয়েট করি, যে বলটা ফিল করি, ঠিক আছে, সেটাই কিন্তু আমাদের, দাঁড়াও এখানে একটা ফিগার শো দেখে তোমাকে, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সাপোজ মনে করো যে এটা হলো তোমার আর্থ, ঠিক আছে, এটা মনে করো সেন্টার, এটা কি? এটা হলো আর্থ। পৃথিবীর কারণে আমরা যেই বলটা ফিল করি সেই বলটাই কিন্তু আমাদের ওজন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা যে পৃথিবীর কারণে আমরা যে আকর্ষণ বল ফিল করি সেটাই হলো আমার ওজন, ঠিক আছে। তাহলে মনে করো যে এখানে একটা বস্তু আছে, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি। এখানে মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে, এম,
তাহলে এ কি পরিমাণ বল ফিল করবে? এ হলো ডাব্লিউ ইকুয়াল টু mg পরিমাণ বল ফিল করবে, ঠিক আছে? এটা আমরা জানি, তাই না? এটা ওজনের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু mg, ঠিক আছে? এখন এই যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলটাও কি এক প্রকারের মহাকর্ষ বল না? তো যদি এক প্রকারের মহাকর্ষ বল হয়ে থাকে, ঠিক আছে, তাহলে মনে করো যে এই আর্থের ওজন মনে করো m, ঠিক আছে, আর এটা মনে করো ছোট m। তাহলে ক্যাপিটাল M কোনটা? ক্যাপিটাল M হলো মাস অফ আর্থ, আর ছোট m কোনটা? ছোট m হলো মাস অফ অবজেক্ট, ঠিক আছে? বস্তুটার ভর হলো ছোট m, পৃথিবীর ভর হলো বড় m, ঠিক আছে? তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল কি বলো তো? তাহলে এই দুইটা অবজেক্টের মধ্যে মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল হবে এফ জি, আচ্ছা এফ দ্বারাই লিখি, সমস্যা নেই, ঠিক আছে? জি, আমরা কি বলছি? m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো এই বস্তু দুটার মধ্যে ডিফারেন্স কত, ঠিক আছে, মানে এই বস্তু দুটার মধ্যে ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স তোমাকে বের করতে হবে, তাই না? আচ্ছা, এখানে একটা কিন্তু বিষয় ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমার ফিগারটা একটু ইলাস্ট্রেশনে ভুল হয়েছে। সেটা হলো আমরা যে ওয়েটটা ফিল করি, সেই ওয়েটটা কোথায় ফিল করি? অবশ্যই আর্থ সারফেসে ফিল করি, তাই না? আর্থ সারফেসের বাইরে কিন্তু ফিল করি না, ঠিক আছে? সুতরাং এই যে আমি যে এম অবজেক্টটা নিছি, এম অবজেক্টটা কি হইতে হবে? অবশ্যই অবশ্যই আর্থ সারফেসে অবস্থান করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে আর্থ সারফেসে অবস্থান করাই। এই যে এটা, এখানে মনে করো এম ভরের বস্তুটা আছে, ঠিক আছে, এটা মনে করো হলো এম ভরের বস্তু, বুঝতে পারছি? তাহলে এখন বলো তাদের মধ্যে ডিস্টেন্স কত, ঠিক আছে? তাদের মধ্যে ডিস্টেন্স কি পৃথিবীর রেডিয়াসের সমান হবে না? দেখো এদের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকাই, এই যে এই ডিস্টেন্সটুকু, ঠিক আছে, এই ডিস্টেন্সটুকু কতটুকু হবে? অবশ্যই অবশ্যই আর এর সমান হবে না? পৃথিবীর যে ব্যাসার্ধ, তাই না? অবশ্যই কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি এই টার্মগুলো বুঝতেছো তো, তাই না? দেখো আমি কিন্তু তোমাদের জন্য লিখে দিই, ঠিক আছে, দরকার হলে, কিন্তু তোমাদের মধ্যে যেন কোনো কনফিউশন না জাগে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এম কোনটা? এম হলো তোমার ছোট এম, এটা কি? ছোট এম হলো তোমার বস্তুর ভর, ঠিক আছে, বস্তুর ভর। বড় এম কোনটা? বড় এম হলো তোমার পৃথিবীর ভর, ঠিক আছে, পৃথিবীর ভর। আচ্ছা, জি কোনটা? সরি, ক্যাপিটাল জি তো বলা হয়েছে, তাই না, মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল জি আর লাগবে না, ঠিক আছে, আমাদের লাগবে কোনটা? লাগবে হলো আমাদের আর, ঠিক আছে, ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কোনটা? ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এই m1টাকে পৃথিবীর ভর মনে করি, আর m2টাকে এই বস্তুটা মনে করি, ঠিক আছে, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো এই যে রেডিয়াস, তাই না? তাহলে ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু হলো আর, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি সূত্রটা? দেখো আমি সূত্রটা পাচ্ছি হলো জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এটাই তো পাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? আর এখানে কি বললাম যে এই বস্তুটা আর্থ সারফেসে যে বল ফিল করবে সেটাই কি ওজনের সমান এম জি, তাই না? তাহলে আমি কি বলতে পারি না যে যাহাই এফ তাহাই ডাব্লু? বলতে পারি তো, তাই না? তাহলে দেখো এখানে কি পেলাম, বক্স এটা, আচ্ছা এখানে পেলাম এফ, আর এখানে পেলাম হলো ডাব্লু, ঠিক আছে? আচ্ছা এখন এটা মনে করো এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, ঠিক আছে? তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন তো অবশ্যই ইকুয়াল হবে, তাই না? তাহলে কি লিখতে পারি? লিখতে পারি হলো যে এফ ইকুয়াল টু ডাব্লিউ, এফ ইকুয়াল টু ডাব্লিউ, ঠিক আছে?
আচ্ছা, তাহলে যদি এফ ইকুয়াল টু ডাব্লিউ হয় তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হলো জি এম এম, আচ্ছা জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু কি, এম জি, তাই না? তাহলে এখানে দেখো একটা জিনিস আমি কাটাকাটি করতে পারি, সেটা হলো এই এম আর এই এম কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এখান থেকে কিন্তু আমি আমার ফাইনালি জি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে জি ইকুয়াল টু কত হচ্ছে, জি ইকুয়াল টু হচ্ছে হলো জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমার ফাইনালি লাগবে, ঠিক আছে? মানে আমার যে অভিকর্ষ ত্বরণের ভ্যালু আমি যেটা বের করতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমি ফাইনালি পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি কি পাইলাম, সূত্রটা পাইলাম, তাই না? তাহলে এর ভ্যালু কত হবে, ঠিক আছে? এর ভ্যালু আমরা বের করি। দেখো জি ইকুয়াল টু কত পাইলাম, মাত্রই জি ইকুয়াল টু পাইলাম হলো জি এম বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখন আমার কি করতে হবে, এর ভ্যালু বের করতে হবে, তাই না? তো এর ভ্যালু কত হবে দেখো, এর ভ্যালু হবে হলো, আমি যদি ভ্যালুগুলো লিখে দিই তোমাদের জন্য আগে, ঠিক আছে? তাহলে এখানে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হলো 6.673 ইন্টু 10⁻⁻11 ইউনিট কি বলো দেখি, ইউনিট হলো নিউটন মিটার স্কোয়ার কেজি -2, তাই না? আচ্ছা দেখি ঠিক করছি কিনা, আমরা আমরা কিন্তু এতক্ষণ ধরে পড়ছি এটা, তাই না? জি এর ইউনিট কি হবে, হয়ে গেল এই যে এম স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা সরি সরি, আমরা কি একটা চ্যাপ্টার, একটা পেজ স্লাইড মনে হয় বেশি রাখছি, তাই না? ঠিক আছে। আচ্ছা এই স্লাইডটা বেশি পড়ে গেছে তাই বলি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে, কি পেলাম আমরা, জি এর ভ্যালু কত পেলাম, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা এখন আসি এম এর ভ্যালু কত, ঠিক আছে? এম এর ভ্যালু হলো, এটা তো পৃথিবীর ভর, তাই না? পৃথিবীর ভর কিন্তু 6 × 10⁻24 কেজি, ঠিক আছে? এগুলা কিন্তু মুখস্থ ভ্যালু, ঠিক আছে? এগুলা ভ্যালু কিন্তু তোমাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে? এগুলা না জানলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? তো এগুলা ভ্যালু একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? আচ্ছা আর এর ভ্যালু কত, আর হলো পৃথিবীর রেডিয়াস, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ, এটা কত, এটা হলো 6.4 ইন্টু 10⁻6 মিটার, বুঝতে পারছো? এখন তুমি যদি এই ভ্যালুগুলা এখানে বসাও তাহলে যেটা পাবা, জি এর ভ্যালু আসবে হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ইউনিটটা কিন্তু আমি না দেখেই বলে দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেন বলো দেখি? কারণ আমি তো আগেই বলছি এটা কি, এটা হলো অভিকর্ষ ত্বরণ, তাই না? ত্বরণ মানে কি, এটা এক প্রকারের বিশেষ ত্বরণ, তাই না? তাহলে ইউনিট কি চেঞ্জ হবে, ত্বরণের যেটা ইউনিট সেই ইউনিটে কিন্তু এটা হবে, ঠিক আছে? তাহলে এর ইউনিটটা কত, এর ইউনিটটা অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি তোমাদের জন্য আবার বক্স করে দেই, ঠিক আছে? আচ্ছা অবশ্যই কি করতে হবে, মার্ক করতে হবে, তাই না? সবুজটা দিয়ে মার্ক করে দিই তোমাদের জন্য। তাহলে আমরা কিন্তু ফাইনালি জে এর ভ্যালুটাও পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে অভিকর্ষ ত্বরণ নিয়ে এগুলাই ছিল, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বলের কারণে একটি বস্তুর বেগ পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলতেছে, একে প্রকাশ করা হয় ছোট জি দ্বারা, ঠিক আছে? আর বড় জি কি, বড় জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা এখন একটা আর্থ সারফেসে আমরা যে ওয়েট ফিল করি, ঠিক আছে, যে ওজন ফিল করি, সেই ওয়েট ফিলটাই হলো কি মহাকর্ষ বলের সমান, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি আর এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু সব এখানে লিখে রাখছি, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি আমরা, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে? তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, দেন এখানে জি এর ভ্যালু বসাইলাম, এম এর ভ্যালু বসাইলাম, আর এর ভ্যালু বসাইলাম, বসাইলে আমি জি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তোমাকে একটা কোশ্চেন করছে, ঠিক আছে? কোশ্চেনটা কি, যে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, ঠিক আছে? সেখানে জি এর মান কত, ঠিক আছে? এই যে তোমাকে একটু আগে বলতেছিলাম, ঠিক আছে, যে জি এর ভ্যালু যে সার্বজনীন ধ্রুবক, আর এই ছোট জি এটাও যে ধ্রুবক কিন্তু সর্বজনীন না, ঠিক আছে? এখানে কিন্তু এই ম্যাথটা করলে কিন্তু প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে প্রমাণ হবে দেখো, যে আমার এই জি এর ভ্যালু
আর্থ সারফেসে যখন নির্দিষ্ট জায়গায় থাকতেছে তখন ধ্রুবক, ঠিক আছে। কিন্তু এই যে এখানে যেমন বলতেছে স্পেস স্টেশনে গেছো তুমি, ঠিক আছে, স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী থেকে কত, 100 কিলোমিটার উপরে, ঠিক আছে। সেখানে কিন্তু জি এর ভ্যালু আর 9.8 থাকবে না, সেখানে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে সেখানে কত হবে, দেখো সেখানে তাহলে আমরা বের করি। দেখো আমরা সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি হলো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, না বললে এখন আমি এটাকে বলি ডি স্কোয়ার, ঠিক আছে। কারণ এখানে কিন্তু ডি ইকুয়াল টু আর থাকবে না, ঠিক আছে। কেন থাকবে না, দেখো দেখাই তোমাকে। তাহলে এই যে দেখো এটা মনে করো হলো আমার পৃথিবী, ঠিক আছে, এটা হলো আমার আর্থ। তাহলে আমি এটাকে একটু লিখি, এই যে এটা এটা হলো তোমার আর্থ, ঠিক আছে। আর তুমি কি এখন আর সারফেসে আছো, তুমি কিন্তু মোটেও সারফেসে নাই, তুমি পৃথিবী থেকে আরো 100 কিলোমিটার উপরে আছো, ঠিক আছে। এটা মনে করো হলো কি, এটা হলো স্পেস স্টেশন, স্পেস স্টেশন, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা বলছে না যে এই দূরত্বটা হলো আবার তোমার 100 কিলোমিটার, এই দূরত্বটা কিন্তু হলো 100 কিলোমিটার, ঠিক আছে। বা এটাকে তুমি এইচ দ্বারাও প্রকাশ করতে পারো, ঠিক আছে। তাহলে এটা আর এটার মধ্যে দূরত্ব কত হবে বলো দেখি। সাপোজ এটা দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত হবে, দেখো এখানে এটা হলো তোমার আর, এই যে এটুক দূরত্ব কত, এটুক দূরত্ব হলো আর, আর এটুক দূরত্ব কত, এটুক দূরত্ব হলো এইচ, ঠিক আছে। তাহলে পুরোটা কত হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে না আর প্লাস এইচ, অবশ্যই আর প্লাস এইচ হবে, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা হবে হলো, আচ্ছা এই জিনিসটাকে একটু আমি মিশাই দিই, ঠিক আছে। তাহলে এটা হবে হলো অবশ্যই আর প্লাস এইচ, এই পুরো দূরত্বটা, ঠিক আছে। আচ্ছা এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হলো 100 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এখানে দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো আমরা কি পাইলাম, জি এর সূত্র কি পেলাম, জি এর সূত্র পাইলাম জি ইকুয়াল টু, আচ্ছা জি না এটাকে এখন জি প্রাইম বলতেছি, ঠিক আছে। মানে যেহেতু এখানে গেছো তাহলে এখানে হলো কি হবে, এখানে হলো জি প্রাইম হবে, ঠিক আছে। তাহলে জি প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, বুঝতে পারছো। এখানে আগে নর্মালি কি ছিল, আগে মানে পৃথিবীর সারফেসে, ঠিক আছে, সারফেসে কি হবে, দেখো আমি যদি একটু তোমাদেরকে ম্যাথটা করাই ভালো মতো, মানে ডিটেলস আরো, এখানে মনে করো দেখো কি হচ্ছে সারফেসে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে কি হচ্ছে, সাপোজ, আচ্ছা এখানে তো লেখা একটু অসুবিধা হচ্ছে, নিচেরটা থেকেই লিখি। দেখো সাপোজ পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু কত, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না। আর হাইটে, ঠিক আছে, এটা উচ্চতায়, উচ্চতায় কত পাইলাম, উচ্চতায় পাইলাম হলো জি প্রাইম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না। এটাকে মার্ক করি, ঠিক আছে। এটা কখন, এটা অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতায়, তাই না। এটা কখন, এটা হলো তোমার অবশ্যই একটা কি হবে, নির্দিষ্ট উচ্চতায় এটা হবে, তাই না, নির্দিষ্ট উচ্চতায়। তাহলে এখন দেখো এই ম্যাথটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি, ঠিক আছে। ফার্স্টে কিভাবে করতে পারি, দেখো এখানে যদি আমি জি মানে আর তারপর জি এম সবগুলো ভ্যালু যদি বসাই দিই তাহলে কি আমার ম্যাথটা হয়ে যাবে না, অবশ্যই কিন্তু আমার ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো যেমন আমি যদি ম্যাথটা করি, ঠিক আছে, তাহলে একটা নিউ পেজ নেই, নিউ পেজ নিয়ে কি পাচ্ছি আমি, পাচ্ছি হলো জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না। তাহলে এটাকে যদি আমি লিখি, ঠিক আছে, তাহলে ভ্যালু কি কি আসবে, দেখো আমরা কিন্তু ডিরেক্টলি লিখতেছি, ঠিক আছে, একটু ফাস্ট লিখি, 6.673 ইন্টু 10⁻⁻11, আচ্ছা একটু দাঁড়াও, -11
নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাই না? এটা গেল জি এর ইউনিট। আচ্ছা, এম এর ইউনিট কত? এম এর ইউনিট হলো, ইউনিট বলতে ভ্যালু 6 × 10⁻24 কেজি, তাই না? আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো 6.4 × 10⁻6 মিটার। আর এইচ এর ভ্যালু কত? এইচ দেখো কত বলছে, এইচ বলছে না 100 কিলোমিটার উপরে, তাহলে 100 কিলোমিটার উপরে হলে এইচ কত হবে? 100 কিলোমিটার, ঠিক আছে? বা এটাকে তুমি কি করতে পারো, যে 100 ইন্টু 1000, 1 কিলোমিটার মানে তো 1000 মিটার, তাই না? 1000 মিটার, তাহলে কত হচ্ছে দেখো, 2 আর 3 5টা শূন্য, তাহলে 1 × 10⁵ মিটার, ঠিক আছে? তোমার যেভাবে খুশি সেভাবে লিখো। তাই ডিরেক্টলি যদি এখানে জি প্রাইমের ভ্যালু বসাও, তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা, অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হবে? তোমাদের কাছে যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে করো, আর আমি এখানে করতেছি, ঠিক আছে? তাহলে জি প্রাইমের ভ্যালু আসবে হলো, উপরে কত আসবে, 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24, তাই না? তাহলে উপরে আসতেছে হলো, আচ্ছা এখানে উপরে আসবে হলো 4.0038 ইন্টু 10⁻14, তাই তো? ইন্টু 10⁻14, আর নিচে কত আসবে? নিচে আসবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার করি, কত হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻6 প্লাস কত, প্লাস হলো 1 ইন্টু 10⁻5, এটার উপর আবার স্কোয়ার, তাই না? তাহলে আসতেছে হলো 4.225 ইন্টু 10⁻13, ঠিক আছে? তাহলে কত আসছে, 4.225 ইন্টু 10⁻13, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এখন দুইটাকে ভাগ দিতে হবে, তাই না? তাহলে ভাগ দিয়ে দিই, ভাগ দিলে হবে 4.0038 ইন্টু 10⁻14 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আসছে কত, 9.476, 9.476, ঠিক আছে? এটা হলো জি প্রাইমের ভ্যালু, ঠিক আছে? তাহলে জি প্রাইমের ভ্যালু কত পেয়ে গেলাম আমি, 9.476, ঠিক আছে? এটা গেল কি একটা মেথডে করলাম, তাই না? এটা কালারটা চেঞ্জ করি, লাল, ঠিক আছে? এটা তাহলে মার্ক করলাম, ঠিক আছে? জি প্রাইমের ভ্যালু 9.476, ঠিক আছে? এটা কোন প্রসিজারে করলাম, এটা হলো ফার্স্ট পদ্ধতি একে করলাম, ঠিক আছে? আচ্ছা এটা লিখে দিই, এটা হলো পদ্ধতি 1, ঠিক আছে? এই পদ্ধতির অসুবিধা কি, ঠিক আছে? এই পদ্ধতির অসুবিধা হলো, এই যে দেখো তোমাকে কিন্তু অনেক কিছুর ভ্যালু বসাইতে হলো, জি এর ভ্যালু, এম এর ভ্যালু, অনেক কিছুর ভ্যালু বসাইতে হয়েছে, ঠিক আছে? এখন আমি পদ্ধতি 2 যেটা করব, এখানে কিন্তু এত কিছু তোমার লাগবে না, ঠিক আছে? দেখো কিভাবে করব, তাহলে পদ্ধতি 2, ঠিক আছে? এখানে কি করব দেখো, আমি কি পাইলাম, জি প্রাইম ইকুয়াল টু পাইছি হলো জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? জি ইকুয়াল টু কি পাইছি, জি ইকুয়াল টু পাইছি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? দুইটা ইকুয়েশন পাইছে, তাই না? এটা মনে করো, এটা কি 1 নাম্বার ইকুয়েশন, এটা কি 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দাও, খুবই সহজ, ঠিক আছে? ভাগ দিলে কি হবে, এই যে দেখো জিএম জিএম কাটা চলে যাবে, ঠিক আছে? দেখো কিভাবে কাটা চলে যাবে, দেখো আমি লিখি, তাহলে 1/2 করে পাই, কি পাই, জি প্রাইম বাই জি ইকুয়াল কত আসতেছে, এখানে আসতেছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে?
তাহলে এটাকে যদি তুমি আবার সাজায় লেখো তাহলে কি হবে দেখো, তাহলে হবে হলো উপরে জিএম আসবে, নিচে আর প্লাস এইচ হোল স্কোয়ার আসবে, এটার সাথে আবার জিএম গুণ হবে, আর এ আর স্কোয়ারটা আবার কি হয়ে যাবে, উপরে উঠে যাবে আর স্কোয়ার। তাহলে এখানে কি আমি কাটাকাটি করতে পারি না, এই জিএম কাটাকাটি, ঠিক আছে। তাহলে কি আসবে, তাহলে আসবে এখন দেখো আমি কি পাচ্ছি, পাচ্ছি হলো জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি এখন জিনিসটা অনেক সহজ হয়ে গেল না? তাহলে দেখো এখন আমি এখান থেকে কি করতে পারি, জি প্রাইমের ভ্যালু কত হবে, জি প্রাইমের হবে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তাহলে আর এইচ এর ভ্যালু তো তুমি জানোই, তাই না? জাস্ট জি এর ভ্যালুটা রাখবে। জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু কি আমরা জানি না? অবশ্যই জানি, ঠিক আছে। তাহলে জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। যদি স্পেসিফিক নেই তাহলে এখানে একটা ওয়ানও আসবে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন জি প্রাইমের ভ্যালুটা বের করি, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে নতুন নিলাম, তাহলে জি প্রাইম ইকুয়াল টু কত হবে, জি প্রাইম ইকুয়াল টু হবে 9.81 ইন্টু আর কি ছিল, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তো আমি জানি, তাই না? আচ্ছা আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 6.4 ইন্টু 10⁶ মিটার, এইচ এর ভ্যালু কত 1 ইন্টু 10⁵ মিটার, তাই না? আচ্ছা এবার করো দেখো অ্যান্সার মিলে কিনা আগেরটার সাথে, অবশ্যই অ্যান্সার মিলবে, ঠিক আছে। তাহলে উপরে কি, উপরে হলো 6.4 ইন্টু 10⁶ স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁶ প্লাস 1 ইন্টু 10⁵, ঠিক আছে, এটার উপর আবার স্কোয়ার। তাহলে কত আসছে, 0.9694 আসছে, ঠিক আছে। 0.9694, এটাকে আবার 9.81 দিয়ে গুণ দাও, তাহলে ইন্টু 9.81, তাহলে 9.51। আগে অ্যান্সার কত আসছিল, 9.476। আচ্ছা দেখো এখানে স্লাইড একটু চেঞ্জ আসছে, তাই না? এখানে আমার ভ্যালু কত আসছে, এখানে আমার ভ্যালু আসছে হলো জি প্রাইম ইকুয়াল টু 9.51, ঠিক আছে। এই চেঞ্জটা কেন আসছে, ঠিক আছে, এই চেঞ্জটা আসছে কারণ আমি যে জি এর ভ্যালুটা বসাইছি, ঠিক আছে, আমি যে জি এর ভ্যালুটা বসাইছি এই জি এর ভ্যালুটা কিন্তু স্পেসিফিক্যালি এটা না, এই যে স্পেসিফিক্যালি কিন্তু এই 9.81 না, ঠিক আছে। এরপরে কি আছে, দশমিকের পর অনেক কিছু আছে, তাই না? দশমিকের পর অনেক কিছু আছে, ওই ওগুলা কি করছে আমি নেগলেক্ট করছি, ঠিক আছে। ওগুলো নেগলেক্ট করার কারণে আমার এখানে স্লাইড একটু চেঞ্জ আসছে, ঠিক আছে। এটা কিন্তু ম্যাটার করবে না, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা দুইটাতেই করতে পারো, ঠিক আছে। এই প্রসেসটা আরো বেশি সহজ, ঠিক আছে। এখানে তো আমি তোমাদেরকে কি করলাম, অনেক কিছু বুঝাই বুঝাই করাইলাম, ঠিক আছে। তো এখানে জিনিসগুলোকে আরো সহজে করা যায় কিভাবে দেখো, আমি যদি জিনিসটাকে সহজে করি আরো, ঠিক আছে, তাহলে দেখো যে সূত্র কি, ঠিক আছে, যে সূত্র কি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, তাই না? এখন কিন্তু আমি ফাস্ট করতেছি একটু, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করিও, ঠিক আছে। তাহলে দেখো জিএম কি কনস্ট্যান্ট না, জিএম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, তাই না? তাহলে জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। প্রপোর্শনাল থাকলে আমি কি করতে পারি, ভাগ করে দিতে পারি, কারণ কনস্ট্যান্ট তো দুইটার বেলায় একই, তাই না? তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে হলো ভাগ করে পাই, ভাগ করে পাই, কি পাই দেখো, জি বাই জি প্রাইম ইকুয়াল টু কত হবে,
আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে, ডিরেক্টলি করে দিলাম, ঠিক আছে। কারণ কি ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি হবে, এই যে দেখো, এই যে প্রাইমের সাথে যে হাইটটা সেটা কি হবে, আড়াআড়ি চলে যাবে, ঠিক আছে, আর জি এর সাথে যেই হাইটটা সেটা কি হবে, আড়াআড়ি চলে যাবে। কারণ কি, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি একবারই, ঠিক আছে, শর্টকাটই করে দিলাম, ঠিক আছে। তাহলে তোমরা কি করতে পারো, তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, যেটা ভালো লাগে তোমরা সেটা করো, ঠিক আছে। তোমরা ফার্স্টে পদ্ধতি 1 দেখাইছি, ঠিক আছে, পদ্ধতি 2 দেখাইলাম। আর এই যে এটা যেটা শর্টকাট যেটা, ঠিক আছে, শর্টকাটটা কখন করবা, এমসিকিউতে, ঠিক আছে। তোমার যদি সিকিউতে চলে আসে বা 3 মার্ক বা 4 মার্ক থাকে, তাহলে কিন্তু আবার এই শর্টকাটে করতে যাও না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি লিখছে এখানে, যে মহাকাশযানে ভাসমান অ্যাস্ট্রোনট, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন করছে যে জি প্রাইমের মান মোটেই শূন্য নয়, তাহলে সেখানে মহাকাশচারীরা ওজনহীন কেন, ঠিক আছে। এই যে দেখো, তারা স্পেসশিপে ভেসে বেড়াচ্ছে মানে কি, তার ওজন 0, তাই না। এখন আমি কি পড়ছি, ডাব্লিউ ইকুয়াল টু কি পড়ছি বলো, ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্রাইম, তাই না। মানে ওখানে আর কি হাইটে ডাব্লিউ ইকুয়াল টু হবে এম জি প্রাইম। ভর তো কখনোই চেঞ্জ হবে না, ভর কি কখনো চেঞ্জ হবে, ভর কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। এখন জি প্রাইমের ভ্যালু তো 0 না, ঠিক আছে, তার মানে ডাব্লিউ নট ইকুয়াল টু 0, তাই না। তার মানে কি ডাব্লিউ নট ইকুয়াল টু 0, কেন 0 না, যেহেতু জি নট ইকুয়াল টু 0, তাই না, জি তো 0 না। আমি আগে একটু আগে মেথটা করে আসলাম, জি এর ভ্যালু কি আমার 0 আসছে, জি এর ভ্যালু কি 0 আসছে, আসেনি তো, তাহলে ডাব্লিউ 0 না, ঠিক আছে। স্টিল আমি কেন সেখানে ভেসে থাকতেছি বা ওজনহীন মনে করতেছি, বলতে পারবা কেউ। আচ্ছা দেখো, এই যে একটা স্পেসশিপ, ঠিক আছে, এই স্পেসশিপটা যখন ঘুরতেছে, তাই না, এটা তো একটা অরবিটে ঘুরতেছে, তাই না। এই অরবিটে ঘোরার সময় তার একটা কি থাকে, সে তো পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তাই না। তো পৃথিবীর চারপাশে ঘুরলে তার মধ্যে কিন্তু একটা কেন্দ্রমুখী বল আসে, ঠিক আছে। আর এই কেন্দ্রমুখী বলের এগেইনস্টে কি আসে, বিমুখী বল আসে, ঠিক আছে। যদিও বা এটা অলিক বল, কিন্তু এক্সপ্লেন করার জন্য এই কেন্দ্র বিমুখী বলটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই কেন্দ্র বিমুখী বলটা কি করে, পৃথিবীর থেকে বাইরের দিকে কাজ করে, ঠিক আছে। মানে পৃথিবী একদিকে আকর্ষণ করতেছে, অভিকর্ষ বল, আর কেন্দ্র বিমুখী বল আবার বাইরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। এই দুইটা বলের লব্ধি যদি 0 হয়ে যায়, তখন তুমি কি করবা, তোমার ওয়েট 0 ফিল করবা, বুঝতে পারছো। তাহলে এখানে কিন্তু তোমার জি প্রাইমের ভ্যালু 0 না, ঠিক আছে, কিন্তু ওই যে কেন্দ্র বিমুখী বল, ওটা কি হয়ে যাচ্ছে, তোমার ওজনের সমান হয়ে যাচ্ছে, যার ফলে তুমি সেখানে লব্ধি 0 ফিল করতেছো, বুঝতে পারছো। এই জন্য কিন্তু এখানে মহাকাশচারীরা যারা আছে তারা কিন্তু এখানে বেঁচে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা ম্যাথ দিছে, ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, এবং এই ম্যাথটা একটু বোঝার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কি করছে, আমরা নর্মালি, ঠিক আছে, একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করি, তাই না। মনে করো এখানে একটা অবজেক্ট আছে, আমি তার উপর ফোর্স দিলাম, ঠিক আছে। বাট এখানে যে ফোর্সটা দেওয়া হয়েছে এই অবজেক্টের উপরে, ঠিক আছে, আচ্ছা লাল কালি ইউজ করি তাহলে আমাদের জন্য বোঝা সুবিধা হবে। এখানে যে এই অবজেক্টটা দিছে, সেই অবজেক্টের উপরে তুমি ফোর্স কিন্তু ডিরেক্টলি দিচ্ছ না, মানে তুমি নিজে দিচ্ছ না, ফোর্সটা দেওয়াচ্ছ কাকে দিয়ে, ফোর্সটা দেওয়াচ্ছ এই অবজেক্টটা দিয়ে আর এই অবজেক্টটা দিয়ে, এই দুইটা অবজেক্ট দিয়ে তুমি ফোর্স দেওয়াচ্ছ, ডিরেক্টলি ফোর্স দিচ্ছ না, ঠিক আছে। তাহলে যেহেতু তুমি ডিরেক্টলি ফোর্স দিচ্ছ না, সেক্ষেত্রে এখানকার ফোর্সটা আবার তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। তো কথা হলো এ কতটুকু ফোর্স দিবে আর এ কতটুকু ফোর্স দিবে, ঠিক আছে। এবং দুইজন কিন্তু ডিফারেন্ট দিকে ফোর্স দিচ্ছে, ঠিক আছে। কিভাবে ডিফারেন্ট দিকে ফোর্স দিচ্ছে দেখো, এই যে সাপোজ মনে করো, আচ্ছা লাল কলম দিয়ে দেখাই, ঠিক আছে। তাহলে এর ওয়েট, ঠিক আছে, ওয়েট কিন্তু একটা বল, ঠিক আছে, কিন্তু মাথায় রাখো, খুব ভালো মতো মাথায় ঢুকায় নাও, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ওয়েট বা ওজন, ওজন কিন্তু একটা বল, ঠিক আছে। তাহলে এর 10 কেজি, তাই না, কেজি কিসের ইউনিট, কেজি কিন্তু অবশ্যই ভরের ইউনিট, ঠিক আছে, ভর। আর ওয়েটের ইউনিট কি, নিউটন, অবশ্যই নিউটন, ঠিক আছে, অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার তুমি বলতে পারো, ঠিক আছে। তাহলে এ কতটুকু বল দিবে, এ বল দিবে হলো ডাব্লিউ ইকুয়াল টু এম জি পরিমাণ, তাই না। তাহলে এ বল দিবে হলো এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাই না। ইকুয়াল টু কত হবে বলো দেখি, ইকুয়াল টু হলো 10 ইন্টু 9.8, ইকুয়াল কত হচ্ছে দেখো, 98 নিউটন, নিচের দিকে বল দিচ্ছে, ঠিক আছে। আর এই বস্তুটা কতটুকু বল দিবে, ঠিক আছে, এই বস্তুটা দেখো বল দিবে হলো, এখানেও কি হবে, আচ্ছা এটা মনে করো F1, আচ্ছা এটা দিচ্ছি, ঠিক আছে, F2 ইকুয়াল টু কত হবে, W2, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে
m2 ইন্টু জি। m2 এর ভ্যালু কত 5 ইন্টু জি এর ভ্যালু কত 9.8, তাহলে এখানে হবে হলো 49 নিউটন। ঠিক আছে, এখানে হয়েছে 98 নিউটন, ওখানে হয়েছে 49 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটা হলো F2, ঠিক আছে, সরি F1, তাহলে এটা হলো তোমার F1 ইকুয়াল টু W1 ইকুয়াল টু হলো M1। ঠিক আছে, আচ্ছা তাহলে এইদিকে 98 নিউটন বল কাজ করতেছে, ওইদিকে 49 নিউটন বল কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এদিকে কত, এদিকে হলো তোমার 98 নিউটন। ঠিক আছে, এই যে এই বলটাই, ঠিক আছে, মানে এই যে ওজনটা যে আছে, এই ওজনটাই কিন্তু এর দিকে এদিকে কাজ করবে। ঠিক আছে, এদিকে কাজ করতেছে, আর এদিকে কত কাজ করতেছে, এদিকে কাজ করতেছে হলো তোমার 49 নিউটন। ঠিক আছে, এখন তাহলে তুমি জাস্ট একটু জায়গার মধ্যে থিঙ্ক করো। ঠিক আছে, একটু জায়গার মধ্যে থিঙ্ক করলে কি হবে, সাপোজ মনে করো এটা মনে করো তোমার ওই সারফেসটা। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, একটা অবজেক্ট আছে, তাই না? তাহলে মনে করো অবজেক্টটা হলো এই যে, এটা হলো অবজেক্টটা। ঠিক আছে, এটা যদি অবজেক্টটা হয়, তাহলে একে তুমি কি করতেছো, টানতেছো, তাই না? তাহলে এদিকে টানতেছো মনে করো হলো 98 নিউটনে, আর এদিকে টানতেছো মনে করো হলো 49 নিউটনে। ঠিক আছে, তাহলে এদিকে কত 98 নিউটন, আর এদিকে কত 49 নিউটন। ঠিক আছে, তাহলে তার লব্ধি কত হবে বলতে পারবা? এইদিকে 98 নিউটন, এদিকে 49 নিউটন। ঠিক আছে, তাই তুমি নর্মালি চিন্তা করো। ঠিক আছে, যে একটা অবজেক্ট তোমার, তোমরা দুইজন ফ্রেন্ড, দুইজন দুই দিকে টানতেছো। ঠিক আছে, একজন টানতেছো 10 নিউটন, একজন টানতেছো 5 নিউটন। ঠিক আছে, তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধি হবে যে, যে বেশি টানতেছে, তাই না, যে বেশি জোরে টানতেছে তার দিকে লব্ধি হবে, এবং লব্ধির মানটা কত হবে 10 - 5 = 5 নিউটন, তাই না? সেম জিনিসটাই কি এখানে হচ্ছে না? এদিকে 98 নিউটন বলে টানতেছে, এদিকে 49 নিউটন বলে টানতেছে। ঠিক আছে, তাহলে এদের লব্ধি যে বলটা আসবে, ঠিক আছে, লব্ধি বলটা কি কাজ করবে, যেদিকে বড় বল সেদিকে কাজ করবে, তাই না? তাহলে বড় বলটা কোন দিকে, এদিকে না? তাহলে বড় বলটা যদি এদিকে হয়, তাহলে এদের লব্ধি কোন দিকে কাজ করবে? এদের লব্ধি কাজ করবে হলো, আচ্ছা একটু, আচ্ছা দেখো, তাহলে এদের লব্ধি কাজ করবে হলো এই দিকে। ঠিক আছে, এইদিকে 49 নিউটন। ঠিক আছে, 49 নিউটন হবে কিভাবে বুঝলাম, এই যে দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। ঠিক আছে, তাহলে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 98 - 49 ইকুয়াল টু কত 49 নিউটন। বুঝতে পারছো? তাহলে এম ভর্তির উপর কতটুকু বল কাজ করতেছে, এম ভর্তির উপরে 49 নিউটন বল কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে? এদিকে কাজ করতেছে। ঠিক আছে, দিকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি, বল বল কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এর কিন্তু দিক আছে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, দিকটা দেখাইতে হবে যে কোন দিকে কাজ করতেছে, এদিকে নাকি এদিকে। স্পেশালি এরকম ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, যখন তোমার মানে দিকটা খুব ইম্পর্টেন্ট, তুমি তো বুঝতেই পারতেছো, তাই না? কারণ তুমি তো যদি বলে যে 49 নিউটন বল কাজ করতেছে, সেটা তো এদিকেও হইতে পারে, ওইদিকেও হইতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু দিকটা মেনশন করা খুব বেশি জরুরি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, আমরা প্রথম সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্র পড়ছি। ঠিক আছে, প্রথম সূত্র থেকে কি পাইছি, বলের সংজ্ঞা পাইছি, তাই না? দ্বিতীয় সূত্র থেকে কি পাইছি, বলের সূত্র পাইছি। এবার আসি তৃতীয় সূত্র। ঠিক আছে, তৃতীয় সূত্র কি বলতেছে, যদি নর্মালি বলি, ঠিক আছে, যেটা তোমাকে অনেকেই বলবে যে প্রত্যেক বলেরই প্রতিক্রিয়া বল আছে, তাই না? বাট এটাকে যদি আমি আরেকটু এক্সপ্লেন করে বলি, ঠিক আছে, তাহলে তুমি যদি একটা বস্তুর উপরে কিছু বল দাও, তাহলে ওই বস্তুটাও তোমার উপরে সমপরিমাণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, এখানে কিন্তু কথার মধ্যে একটু পার্থক্য আছে। আমি কিন্তু বললাম না যে প্রতিটা বলেরই প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, কেন বলিনি এটা, এটা কিন্তু একটু পরেই আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে কি বললাম, যে বস্তুর উপর, ঠিক আছে, বস্তুর উপর যে বল, মানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুটাও তোমার উপর সমপরিমাণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাই নিউটনের তৃতীয় সূত্র কি লিখি, একটি বস্তুর উপর
বল প্রয়োগ করলে বস্তুটিও সমপরিমাণ বল সমপরিমাণ বল প্রয়োগ করবে। ঠিক আছে, বল প্রয়োগ করবে বা বলতে পারো যে বল ফিরিয়ে দিবে। ঠিক আছে, বল ফিরিয়ে দিবে কথাটা মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে কি লিখতে পারি আমরা? বল, এটা হলো বস্তু, বল ফিরিয়ে দিবে। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমি তোমাদেরকে একটু জিনিসটা বুঝাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? একটা অবজেক্ট আছে মনে করো। ঠিক আছে, এর ভর মনে করো m1। তুমি যদি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করো, ঠিক আছে, F1 বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটাও তোমার উপরে সমপরিমাণ বল প্রয়োগ করবে। বস্তুটাও তোমার উপরে F1 বল প্রয়োগ করবে। বুঝতে পারছো? এখন এখানে কেন আমি বলি নাই যে প্রতিটা বলেরই প্রতিক্রিয়া বল থাকবে? ঠিক আছে, এই কথাটা বলি নাই। কেন বলি নাই? কারণ এরকম তো কোশ্চেন জাগতেই পারে যে তাহলে ভাই এখানে কোশ্চেনটা কিরকম জাগতে পারে যে সাপোজ মনে করো এখানে একটা অবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্টের উপর কি আছে? আচ্ছা, এই অবজেক্টের উপরে তুমি এফ বল দিচ্ছ, আবার এই বস্তুটা তোমাকে এফ বল দিচ্ছে। তাহলে দুটাকে ক্যান্সেল আউট করতেছে না কেন? ঠিক আছে, যে নর্মালি বলতাম আর কি, যে এ এফ বল দিচ্ছে, ও এফ বল দিচ্ছে, তাহলে দুটাকে ক্যান্সেল আউট করতেছে না কেন? ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য একটু ভালো মতো আঁকা এগুলাকে। ঠিক আছে, এগুলা একটু বাঁকা হয়েছে তো। আচ্ছা, তাহলে কি হবে? এটা কি? তুমি এফ বল দিচ্ছ এদিকে, আর বস্তুটাও তোমাকে এফ বল দিচ্ছে। ঠিক আছে, তাহলে কথা হলো যে দুইটাকে ক্যান্সেল আউট করতেছে না কেন? ঠিক আছে, কথা হলো দুইটাকে ক্যান্সেল আউট করবে কখন? যখন দুইটা সমান বলই একটা বস্তুর উপরে কাজ করবে। ঠিক আছে, যদি এমন হইতো যে তোমার মনে করো এই যে এই বস্তুটাই আছে, ঠিক আছে, এই বস্তুটাই আছে, ঠিক আছে, আর আমি কি করতেছি? আমি হলাম এই বস্তুটার উপরে এদিকে একবার ফোর্স দিচ্ছি, আর এদিকে একবার ফোর্স দিচ্ছি। ঠিক আছে, এদিকে মনে করো এফ, এদিকেও মনে করো এফ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এই বস্তুটার উপরে এদিক থেকেও এফ বল দিচ্ছি, ওদিক থেকেও এফ বল দিচ্ছি, সমপরিমাণ বল দিচ্ছি, একই বস্তুর উপরে দিচ্ছি। এখানে কি হবে? রেজাল্টেন্ট জিরো হবে। ঠিক আছে, এখানে অবশ্যই কি হবে? লব্ধি জিরো আসবে। ঠিক আছে, বাট এইখানে দেখো, এইখানে তুমি এফ পরিমাণ বল দিচ্ছ, আর বস্তুটা আবার তোমাকে এফ পরিমাণ বল দিচ্ছে। তাহলে একই বস্তুর উপর কি দুইটা সমপরিমাণ বল কাজ করতেছে? মোটেও না। ঠিক আছে, দুইটা সমপরিমাণ বল দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করতেছে, তাই না? এই বস্তুর উপরে কাজ করতেছে এফ বল, আবার এই বস্তুর উপরেও কাজ করতেছে এফ বল। তাহলে মনে করো এখানে আর কি তুমি দাঁড়ায় আছো মনে করো। ঠিক আছে, এটা মনে করো হলো তুমি। ঠিক আছে, তাহলে এই এফ বলটা কাজ করতেছে কার উপর? এফ বলটা কাজ করতেছে তোমার উপর। এই এফ বলটা কাজ করতেছে কার উপর? এই বস্তুটার উপর। তাহলে কিন্তু একই বস্তুর উপর কাজ করতেছে না। একই বস্তুর উপরে কাজ না করলে কখনোই লব্ধি জিরো হবে না। ঠিক আছে, এবং সেই জন্যই কিন্তু বস্তুটা ওদিকে ঠেলে চলে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য কিন্তু লব্ধি জিরো হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে হলো লব্ধি জিরো হবে না। হুম, এখানে হলো লব্ধি জিরো হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু এটাই। ঠিক আছে,
সেজন্য কিন্তু আমি এখানে লিখছি যে একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটিও সমপরিমাণ বল ফিরিয়ে দিবে। ঠিক আছে, কার উপরে দিবে? যে বল প্রয়োগ করবে তার উপর। ঠিক আছে, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই দরকার হলে, তার জন্য তোমরা জিনিসটা বুঝতে পারো ভালো মতো। যে বল প্রয়োগ দাঁড়াও, যে বল প্রয়োগ করবে তার উপর। তাহলে বুঝতে পারছো, একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির সমপরিমাণ বল ফিরিয়ে দিবে, যে বল প্রয়োগ করবে তার উপর বল ফিরিয়ে দিবে। ঠিক আছে, মোটেও একই বস্তুর উপর কিন্তু দুইটা সমান বল কাজ করতেছে না, যার ফলে লব্ধি জিরো হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটারই একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো পৃথিবীটা একটা আপেলকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, যে পরিমাণ বলে আকর্ষণ করতেছে, আপেলটাও কিন্তু পৃথিবীকে সমপরিমাণ বলে আকর্ষণ করতেছে। ঠিক আছে, তাহলে দুইটাই যদি সমান সমান বলে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে পৃথিবীটা কেন আপেলের কাছে আসতেছে, আপেলটা কেন পৃথিবীর কাছে যাচ্ছে না? এটা ভালো কোশ্চেন না? যে দুইটাই যদি দুজনকে সমপরিমাণ বল দিয়ে আকর্ষণ করে, তাহলে কেন আপেলটা পৃথিবীর কাছে আসতেছে? এমনও তো হইতে পারতো যে পৃথিবীটা আপেলের কাছে চলে যাচ্ছে, হইতে পারতো, তাই না? কেন হচ্ছে না? ঠিক আছে, এখানে দেখতে হবে যে কার এক্সেলারেশন কেমন। ঠিক আছে, কার ত্বরণটা কেমন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো দুইটা এফ কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপরে কাজ করতেছে, তাই না? তাহলে এফ ইকুয়াল টু কি জানি আমি, বলো? এফ ইকুয়াল টু জানি হলো আমি এম এ, তাই না? তাহলে আপেলের জন্য, ঠিক আছে, আপেলের জন্য কি হবে দেখো, আমি যদি লিখি আপেলের জন্য, ঠিক আছে, আপেলের জন্য এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু এফ বাই এম। ঠিক আছে, এখানে কি এম কিন্তু ছোট, ঠিক আছে, এম ছোট, ফলে কি হবে? ফলে এটা কিন্তু বড় হবে। ঠিক আছে, এ হয়ে যাবে বড়। ঠিক আছে, কিন্তু আমি যদি পৃথিবীর জন্য দেখি, ঠিক আছে, পৃথিবীর জন্য কি হবে দেখো, পৃথিবীর জন্য হলো এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু হবে হলো এফ বাই এম। ঠিক আছে, এখন এই আকর্ষণ বলটা, ঠিক আছে, এখানেও যা এখানেও যা, ঠিক আছে, কিন্তু এখানে এম কত? এম হলো 6 × 10⁻24 কেজি। ঠিক আছে, এম কি? এম এখানে অনেক বড়। ঠিক আছে, এম এখানে অনেক বড়। ঠিক আছে, আর এটা কি? এটা এখানে অনেক ছোট। ঠিক আছে, এম অনেক বড় হওয়ার কারণে এ কি অনেক ছোট। ঠিক আছে, অনেক বেশি ছোট, যার কারণে কি হয়, দেখা যায় যে খুবই সামান্য পরিমাণে, ঠিক আছে, মানে অনেক সামান্য পরিমাণে পৃথিবী কিন্তু আপেলের দিকে যায়, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, তার মানে পৃথিবীটাও কিন্তু একটু হলেও সরতেছে আপেলের দিকে। ঠিক আছে, কিন্তু এটা এতই নগণ্য যে এটাকে কাউন্ট করার কোনো দরকারই নাই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কেন আপেলটা পৃথিবীর কাছে যাচ্ছে আর পৃথিবীটা আপেলের কাছে আসতেছে না। বুঝতে পারছো? এই জন্যই কিন্তু আপেলটা পৃথিবীর কাছে পড়তেছে। ঠিক আছে, তাহলে দেখো মনে করো আমি একটা লাফ দিলাম, ঠিক আছে, আমি যখন উপরে উঠলাম, ঠিক আছে, তখন কি হচ্ছে? পৃথিবী তো আমাকে আকর্ষণ করতেছে, এই জন্য তো আমি নিচে নামে আসতেছি, তাই না? কিন্তু আমি লাফ দেওয়ার কারণে কিন্তু খুব সামান্য পরিমাণ হইলেও পৃথিবীকে আমার দিকে টানছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ক্রেডিট, যে আমি লাফ দেওয়ার কারণে পুরো পৃথিবীকে আমার দিকে অল্প একটু হইলেও মুভ করাইছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, দেখি শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু বালুতে হাঁটা কঠিন কেন? বলতে পারবা? এটা কিন্তু প্রতিক্রিয়া বলের অনেক বড় একটা, মানে কি বলবো, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রয়োগ। দেখো আমরা আসলে হাঁটি কেমনে, ঠিক আছে, এটা কিন্তু মেকানিজমটা বুঝতে হবে। ঠিক আছে, এই যে হাঁটার সময় আমি মাটিতে একটা বল দিচ্ছি, ঠিক আছে, আমার যে ওয়েট আছে সেই ওয়েটের পরিমাণ বল মাটিতে আমি দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর মতো দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এই বলটা আমি মাটিতে দিচ্ছি, ঠিক আছে,
এর বদৌলতে কি করতেছি, এফ কিন্তু আমাকে আবার মানে মাটি কিন্তু আমাকে সেই সমপরিমাণ বলটা ব্যাক করতেছে, ঠিক আছে। ব্যাক করার কারণে আমি কি করতেছি, এদিকে একটা ফোর্স পাচ্ছি, ঠিক আছে, সেটাকে মাইনাস এফ পরিমাণ। তাহলে এই ফোর্সটা যে দিচ্ছে, এই ফোর্সটার কারণেই কিন্তু আমি কি করতেছি, হাঁটতে পারতেছি। বুঝতে পারছো? এটা হলো নর্মাল মাটির ইনসিডেন্ট। কিন্তু বালুতে কি হয়, বালুতে যখন তুমি ফোর্সটা দিতে চাও তখন কি হয়, বালুটা কিন্তু সরে যায়, ঠিক আছে। বা যখন তুমি ভেজা পানি বা মনে করো যে তেল পড়ে আছে ফ্লোরের মধ্যে, ঠিক আছে, তখন কি হয়, আমি কিন্তু ভালো মতো ফোর্সটা দিতে পারি না। বুঝতে পারছো? তো এটা সরে যায়, ঠিক আছে। যেহেতু আমি ফোর্সটা দিতেই পারতেছি না, আমি কি প্রতিক্রিয়া বল পাবো? আমি তো প্রতিক্রিয়া বলটাই পাবো না, ঠিক আছে। যেহেতু ফোর্সই দিতে পারতেছে না, সুতরাং প্রতিক্রিয়া বলটা ভালো মতো পাবো না, সুতরাং কিন্তু হাঁটা কঠিন, ঠিক আছে। তাহলে কেন বালুতে হাঁটা কঠিন? কারণ হলো আমরা বালুতে যখন ফোর্সটা দেই তখন কি হয়, বালুটা সরে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখে দেই। অ্যান্সারটা কি, যে বালুতে হাঁটার সময়, বালুতে হাঁটার সময় বালু সরে যায়, ঠিক আছে। যার ফলে কি হয়, আমি কিন্তু ভালো মতো ফোর্সটাই দিতে পারি না, ঠিক আছে, বলটা দিতে পারি না। যেহেতু বলটা দিতে পারি না, সেজন্য কি করতে পারি না, আমি ভালো মতো প্রতিক্রিয়া বলটাও পাই না। আর যেহেতু প্রতিক্রিয়া বল পাই না, তাহলে আমার জন্য কি হবে, হাঁটা কষ্টকর হবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। সেম ভাবে বালুতে হাঁটা কঠিন, তারপর হলো তৈলাক্ত সারফেসেও হাঁটা কিন্তু কঠিন, ঠিক আছে, ওই সেম কারণেই, ঠিক আছে, যে আমি বলটাই দিতে পারি না ভালো মতো, সুতরাং প্রতিক্রিয়া বল পাওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, একটা ম্যাথ দিছে, ঠিক আছে, যে ধরা যাক তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার 50 কেজি দেওয়া, এখানে আবার 60 কেজি দেওয়া, এটা হলো বইয়ে ভুল করছে, ঠিক আছে। দেখো এখানে 50 কেজি দেওয়া, এখানে আবার হলো তোমার 60 কেজি দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি 50 কেজি, ঠিক আছে। তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর, ঠিক আছে। তুমি ঠিক করলে তুমি পাথরটিকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে। 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ম্যাথ করার জন্য জায়গাটা ফাঁকা রাখছি। দেখো এখানে আসলে কি হবে বুঝতে পারছো? দেখো তুমি যখন ফার্স্টে বলটা যখন অ্যাপ্লাই করবা, ঠিক আছে, এই যে দেখো, এটা মনে করো হলো তোমার ওই সারফেসটা, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, এখানে তো তোমার একটা পাথর আছে, তাই না? এটা কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি? এটা হলো তোমার, দাঁড়াও, এটা কি? এটা হলো তোমার, আচ্ছা, এটা কি? এটা হলো পাথর, তাই না? এখন এই পাথরটার উপরে তুমি যখন বল দিচ্ছ, ঠিক আছে, তুমি বল দেওয়ার সময় পাথরটাও কি করবে, তোমাকে বল দিবে, তাই না? অবশ্যই বল কিন্তু বেক করবে, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে, কারণ এটা কিন্তু ফিজিক্সের একটা অন্যতম একটা ল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তুমি এদিকে ফোর্স দিচ্ছ, ঠিক আছে, আবার কি হচ্ছে, আবার হলো এই পাথরটাও কিন্তু তোমার উপরে ফোর্স ব্যাক করতেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি যখন প্রথমে পাথরটাকে ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, পাথরটা যখন তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি কিন্তু আর পাথরটার কাছে থাকতেছো না, তুমি কিন্তু দূরে সরে যাচ্ছ, ঠিক আছে। তুমি ধাক্কা দিলা, পাথরও কিন্তু তোমাকে ধাক্কা দিল, ফলে কি হচ্ছে, তুমি কি পাথরের সাথে থাকতেছো? আর পাথরের কিন্তু সাথে থাকতেছো না, তুমি কিন্তু এদিকে সরে যাচ্ছ, ঠিক আছে। তুমি এদিকে সরে যাচ্ছ, আর পাথরটা এদিকে সরে যাচ্ছে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু আমি ভালো মতো মানে আমি কিন্তু আর ইয়া করতে পারতেছি না, ওরা ওটার কন্ট্যাক্টে থাকতে পারতেছে না, ঠিক আছে। তো ওরা কন্ট্যাক্টে যদি থাকতে না পারি, এরা কন্ট্যাক্টে থাকতে না পারলে আমি কি আদৌ ফোর্স দিতে পারবো? ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা বলছে যে তুমি 10 সেকেন্ড ধরে পাথরটাকে বল দিছো, ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড পর মানে 10 সেকেন্ড ধরে কি পাথরটাকে বল দেওয়া আদৌ পসিবল? ঠিক আছে, মানে আমি যে বলতেছি কি, যে পাথরটাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাব, ঠিক আছে, মানে এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না, ঠিক আছে, যে আমি ধাক্কা দিয়ে 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 নিয়ে গেলাম, ঠিক আছে, এটা কিন্তু করতে পারবো না। কারণ কি,
আমি যখন ধাক্কা দিব সেও আমাকে ধাক্কা দিবে, ফলে কিন্তু আমি তার পাশে থাকবোই না, ঠিক আছে। ফলে ওই এক ধাক্কা দেওয়ার পরে ওই সমবেগে চলতে থাকবে, ওই সমবেগে চলতে চলতে কি হবে, সে যতদূর যাওয়ার ততদূর চলে যাবে, ঠিক আছে। তাহলে বেগটা কত হবে, বেগটা যদি আমি বের করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে পরের কোশ্চেনটা ওই দেই, যে ধরা যাক তুমি 2 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দিতে পেরেছো, ঠিক আছে। মানে ওই যে ধাক্কা দিলা, তাই না, ধাক্কা দেওয়ার টাইমটা কতটুকু, টাইমটা হলো 2 সেকেন্ড, ঠিক আছে। তখন কি হবে, ঠিক আছে, মানে তখন আসলে বেগটা কত হবে এটা জানতে চাইছে, ঠিক আছে। যে সামহাউ তুমি ধাক্কাটা দিছো, ঠিক আছে, ধাক্কাটা দেওয়ার তোমার টাইম কত লাগছে, টাইম লাগছে হলো 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ড পরে পাথরটার বেগ কত হবে, ঠিক আছে। তাহলে পাথরটার বেগ কত হবে বের করি। আচ্ছা, আমরা কতক্ষণ ধাক্কা দিছি বা টাইম দিছি কতক্ষণ, 2 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দিছি, ঠিক আছে। এবং কতটুকু বল দিছি, বল দিছি কিন্তু হলো তোমার 50 নিউটন, ঠিক আছে। তাহলে দেখো এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হলো কত দেখলাম, বলেই তো গেলাম, এফ ইকুয়াল টু 50 নিউটন, ঠিক আছে। এফ ইকুয়াল টু হলো 50 নিউটন, আর টি কত, টি হলো তোমার 2 সেকেন্ড। তোমার কাছে জানতে চাইছে ভি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এখন দেখো 2 সেকেন্ড পরে যে বেগটা পাবা, তাই না, সেই বেগটাই কি 10 সেকেন্ড পরে বেগ হবে না? কারণ কি, ওই তো মানে আমি তো ফোর্স দিচ্ছি শুধু 2 সেকেন্ড, তাই না, তারপরে তার কোনো ফোর্স দিতে পারতেছি না, কারণ সে তো আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো যেহেতু কোনো ফোর্স দিতে পারতেছি না, তাহলে কি হবে, ওই সমবেগেই পরবর্তীতে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমি এখন বের করি যে 2 সেকেন্ড পর তার বেগটা কত হবে, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কি বলো দেখি, ভি ইকুয়াল টু হলো ইউ প্লাস এটি, তাই না। ইউ কত হবে, ইউ তো 0 হবে, কারণ সেটা কি ছিল, স্থির ছিল। তাহলে ইউ যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু কত হবে, এটি, তাই না। আচ্ছা, এফ ইকুয়াল টু আবার কি জানি বলো দেখি, এফ ইকুয়াল টু কি পড়ছি, এম এ পড়ছি। তাহলে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হলো এফ বাই এম, ঠিক আছে। তাহলে এখানে আবার লিখি এখন, তাহলে এ ইকুয়াল টু কি হবে, এফ বাই এম ইন্টু টি, ঠিক আছে। এম কত, এম হলো তোমার কার বেগ চাইছে, ঠিক আছে, চাইছে পাথরটার বেগ, ঠিক আছে। তাহলে অবশ্যই কার ভর ইউজ করতে হবে, পাথরটারই ভর ইউজ করতে হবে, ঠিক আছে, যার বেগ তার ভর ইউজ করতে হবে। তাহলে এম, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু কিন্তু হলো 100 কেজি, ঠিক আছে। এম ইকুয়াল টু 100 কেজি, ঠিক আছে। এফ এর ভ্যালু কত 50, আচ্ছা এটা এখানে লিখলাম কেন, আচ্ছা এটা মিশাই দিই, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু কত পাইলাম, এম এর ভ্যালু পাইলাম হলো 100 কেজি, ঠিক আছে। তাহলে এখন কি করবো, শুধুমাত্র ভ্যালু বসাও, ভ্যালু বসালেই তো তোমার হয়ে যাচ্ছে, এত সহজ ম্যাথ, তাই না। কি হবে, এফ এর ভ্যালু কত 50, এম এর ভ্যালু কত 100, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হলো 2। তাহলে দেখো 50 আর 100 কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে থাকে 2, এই 2 আর এই 2 কাটাকাটি গিয়ে থাকতেছে 1, তাই না। তাহলে কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার হলো 1 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটাই হলো ভি এর ভ্যালু। তাহলে এটাকে বক্স করে দেই, কালার হবে হলো রেড, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার। বুঝতে পারছি, আচ্ছা। তাহলে এই ম্যাথটা গেল, বুঝতে পারছো তো, তাই না। এখানে কিন্তু ফার্স্টের যে কোশ্চেনটা, ঠিক আছে, যদি তোমাকে টাইম বলে না দেয় তাহলে কিন্তু আমি বেরি করতে পারবো না যে 10 সেকেন্ড পরে বেক করতে হবে, ঠিক আছে। কারণ ওই বলটা 50 নিউটন বল, এটা আসলে কতক্ষণ ধরে অ্যাপ্লাই করতেছে এটা তো বুঝতে পারতেছি না, তাই না। কারণ আমি তো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে, কারণ আমাকে বিপরীতভাবে ধাক্কা দিবে, বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এখানে কিছু কথা আছে, ঠিক আছে, যে আমরা তো বাস্তবে এমনটা দেখি না, তাই না, বাস্তবে তো কিন্তু আমরা ধাক্কা খেতে পারি, ঠিক আছে। বাস্তবে কেন পারি, কারণ বাস্তবে কিন্তু ঘর্ষণ বল থাকে, প্লাস আরো অনেক ফ্যাক্টর থাকে, তাই না। এখানে কিন্তু এই জিনিসটা চিন্তা করা হয়েছে বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে শুধু এই দুইটা বলই কাজ করতেছে, কোনো ঘর্ষণ বল বা কোনো কিছু এখানে কাজ করতেছে না, ঠিক আছে। তখন কিন্তু আসলেই তুমি পারবা না, ঠিক আছে। তাহলে গেল, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এখন তাহলে আমরা কি করছি, ক্লাসের মিড পার্টে চলে আসছি, ঠিক আছে। তোমাদের জন্য ক্লাসের মিড পার্টে যেটা রাখি, যে একটা মোটিভেশনাল কোট রাখি এবং এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, ঠিক আছে। কেন করি, আমি কিন্তু বারবারই বলি যে আমাদের
পড়ালেখা তো আমরা সবাই করতে চাই, তাই না? দেখা যায় একদিন ধুমায় পড়ালেখা করলাম, কিন্তু পরবর্তীতে আবার কি করি, যে পড়ালেখা ছেড়ে দিই। বা এই যে ক্লাস করা শুরু করছো, হুট করে কখন ইউটিউবে চলে গেছো, কখন ফেসবুকে যে রিলস দেখা শুরু করছো, নিজেও টের পাও না, তাই না? তো এই জিনিসগুলো থেকে বের হওয়ার উপায় কি, যে তোমাকে সবসময় একটা কি করতে হবে, ট্রিগার দিতে হবে, তাই না? তোমাকে একটা ধাক্কা দিতে হবে। তো সেই জন্য আমি ক্লাসের মিড পার্টে এই জিনিসগুলো রাখতেছি, যেন তোমরা পড়ালেখার ফ্লোটা ধরে রাখতে পারো, ঠিক আছে? তো দেখো আজকে এখানে কি লেখা, যে সাকসেস ইজ হিডেন ইন ইওর ডেইলি রুটিন, ঠিক আছে? তাহলে তোমার রুটিন, এটা যে কত পাওয়ারফুল জিনিস, তুমি যতদিন পর্যন্ত রুটিন করতেছো না, রুটিন অনুযায়ী তোমার লাইফ লিড করতেছো না, ততদিন পর্যন্ত তুমি কিন্তু বুঝতে পারবা না, ঠিক আছে, যে এই রুটিনটা আসলে কত মানে পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে? তুমি যদি প্ল্যান করো, ঠিক আছে, যে আমি সকালে 2 ঘন্টা পড়বো, ঠিক আছে, জাস্ট প্ল্যানটা করার কারণে তুমি যদি টেবিলেও বসে থাকো 2 ঘন্টা, ঠিক আছে, মানে ওই 2 ঘন্টা আমি ফোন নাড়বই না, যা হয়ে যাক, ঠিক আছে, আমার পড়ালেখা না হোক সমস্যা নাই, কিন্তু আমি ফোন নাড়বো না ওই 2 ঘন্টা, ঠিক আছে? তো এমনি যদি একটা রুটিন বানাও, ঠিক আছে, যে আমি রাতে ঘুমানোর আগে এটা করব, ঠিক আছে, তারপর মনে করো দুপুরে আমি রেস্ট নিব এতক্ষণ 30 মিনিট, এর থেকে বেশি আমি রেস্ট নিব না, ঠিক আছে, তারপরে আমি কি করব, পড়তে বসবো, ঠিক আছে, আমি স্কুলে যাব এই টাইমে, আমি ক্লাস করব এই টাইমে, ঠিক আছে? এরকম রুটিন করে নেওয়ার কারণে কি হবে, তোমার জিনিসগুলো অনেক গোছানো হয়ে যাবে, ঠিক আছে? ডেইলি রুটিন করো, উইকলি রুটিন করো, মান্থলি রুটিন করো, ঠিক আছে? পারলে ইয়ার ওয়াইজে একটা প্ল্যান রাখো, ঠিক আছে, যে আমি ক্লাস 9-এ উঠছি, ক্লাস 9-এ আমি এই বইয়ের কতটুকু শেষ করব, ঠিক আছে, আমি সেই অনুযায়ী কতটুকু আগাচ্ছি, ঠিক আছে? এগুলো যদি ট্র্যাক করতে পারো, তাহলে কিন্তু অনেক মানে অনেক অনেক আগায় যাবা, ঠিক আছে? আর রুটিনের সবচেয়ে বড় সুবিধা কি জানো, ওই যে বললাম না, যে আমরা একদিন অনেক বেশি পড়ি, পরের দিন আবার পড়ি না, ঠিক আছে, এই জিনিসটা হবে না, ঠিক আছে? তুমি কনসিস্টেন্টলি পড়তে পারবা, ঠিক আছে? কনসিস্টেন্সি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি যদি সাকসেস পেতে চাও, ঠিক আছে, লাইফে প্রতিটা সেক্টরে, ঠিক আছে? এবং যারা মুসলিম আছো, ঠিক আছে, তাদের জন্য একটা কি বলবো, আল্লাহ তাআলাই দিয়ে দিছে এটা অনেক ভালো একটা রুটিন, ঠিক আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যারা এই 5 ওয়াক্ত নামাজ মানে ঠিক মতো মেনটেন করতে পারবা, বাকি লাইফ এমনিই সুন্দর, ঠিক আছে? মানে জাস্ট মানে আমি 10টার সময় পড়তে বসবো, 3টার সময় পড়তে বসবো, এরকম না করে বলো যে আমি ফজরের পর পড়তে বসবো, জোহরের পর পড়তে বসবো, আসরের আগে একটু ঘুমাবো, আসরের পরে এটা করবো, এশারের আগে এটা করবো, এশারের পরে এটা করবো, তোমার লাইফ অনেক বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? বিশ্বাস করো, অনেক বেশি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যারা মুসলিম আছো তারা নামাজটা ঠিক মতো পালন করবা, আর যারা নন মুসলিম আছো তারা তোমরা কি করতে পারো, রুটিনটা একবার করে দেখো, ঠিক আছে? রুটিন করে রুটিন অনুযায়ী লাইফটা লিড করে দেখো, দেখো তোমাদের কত মানে হেল্প হয়, ঠিক আছে? জাস্ট বললাম, বাকিটুকু তোমাদের ইচ্ছা যে তোমরা করবা কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ঘর্ষণ বল, ঠিক আছে? এই ঘর্ষণ বলটা কি, যে সাপোজ তুমি এদিকে ফোর্স দিচ্ছ, ঠিক আছে, এদিকে যদি ফোর্স দাও, তাহলে তুমি অবশ্যই কি করবা, একটা বাধা ফেস করবা, ঠিক আছে, বাধা ফেস করবাই, ঠিক আছে? এটা কালার দিলাম লাল, ঠিক আছে? তাহলে এদিকে যে ফোর্স দিলা, যেদিকে ফোর্স দিচ্ছ তার বিপরীত দিকে, ঠিক আছে, যেদিকে ফোর্স দিচ্ছ তার বিপরীত দিকে একটা বাধাদানকারী বল পাবা, ঠিক আছে? এই বাধাদানকারী বলটাকেই বলতেছে হলো ঘর্ষণ বল, ঠিক আছে? ঠিক আছে, এটা হলো কি এফ, ঠিক আছে? এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি হলো বাধাদানকারী বল, বাধাদানকারী, এখানে লিখি, ঠিক আছে, বল, ঠিক আছে? এই বাধাদানকারী বলটাকেই বলতেছে হলো ঘর্ষণ বল, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বলের সংজ্ঞা কি হবে, ঘর্ষণ বলের সংজ্ঞা হলো, দেখো লিখি, ঠিক আছে, ঘর্ষণ বলের এটা দিয়ে লিখি সংজ্ঞা, ঠিক আছে? যদি এটার সংজ্ঞা হবে এরকম, যে যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার বিপরীত দিকে, এই ওয়ার্ডটা আর কি, তার বিপরীত দিকে যে বাধাদানকারী বল কাজ করে, যে বাধাদানকারী বল কাজ করে,
বুঝতে পারছো এটাকে কি বলতেছি? ঘর্ষণ বল বলতেছি। আচ্ছা, তারপর দেখো এই ঘর্ষণটা আসলে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, বা এই ঘর্ষণটা আসলে কই থেকে আসে। ঠিক আছে, ঘর্ষণটা কিন্তু প্রকৃতপক্ষে কই থেকে আসে, এই যে দেখো দুটি এবড়ো থেবড়ো পৃষ্ঠের কারণে হয়। ঠিক আছে, তুমি দেখে মনে হচ্ছে যে এটা কি খুবই মানে স্মুথ একটা সারফেস, তাই না? আচ্ছা, তোমাদের জন্য করি, স্ট্রেট লাইন দিয়ে আঁকাই। ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, দুটি এবড়ো থেবড়ো পৃষ্ঠের কারণে তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে দেখো নর্মালি কিন্তু কি মনে হচ্ছে, নর্মালি মনে হচ্ছে যে এটা অনেক স্মুথ, তাই না? বাট তুমি যদি এটাকে জুম করো, অনেক বেশি জুম করো, তাহলে কি দেখবা? এই যে দেখো, এটাকে দেখবা হলো এরকম এবড়ো থেবড়ো আকারেই দেখবা, তাই না? এই যে দেখো, এই এবড়ো থেবড়ো আকারেই দেখবা। ঠিক আছে, তো এই এবড়ো থেবড়ো আকারটার কারণে কি হচ্ছে, দুইটার মধ্যে একটা কানেকশন হচ্ছে, তাই না? এই দুটার মধ্যে কানেকশন হওয়ার কারণে তুমি যখন তাকে ফোর্স দিচ্ছ, কিন্তু ওই যে লেগে আছে, যে এই লেগে থাকার কারণে কি হচ্ছে, মানে একটু হলো বাধা পাচ্ছে। বুঝতে পারছো? এই বাধাটাকে বলতেছে হলো ঘর্ষণ। ঠিক আছে, এখন এখানে কি বলছে যে ভর বাড়াইলে কি হবে। ঠিক আছে, তো সাপোজ মনে করো যে এর ভর হলো এম। ঠিক আছে, তুমি কি করলা, এর উপরে আরো একটা অবজেক্ট চড়াই দিলা। ঠিক আছে, যে এই দেখো, এর উপরে তুমি আরো একটা ভর দিলা। ঠিক আছে, যদি আরো একটা ভর দাও তাহলে কি হবে, ভরটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, লেখাটা মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে আমি হলাম এই কালি দিয়ে লিখি এম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ভরটা বৃদ্ধি পাচ্ছে। এখন এই ভরটা বৃদ্ধি পাওয়াতে কি হলো, তোমার এই যে নিচের দিকে ফোর্স, এই ফোর্সটা কি হলো, বৃদ্ধি পাবে না আরো? অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এদিকে যে ফোর্সটা ছিল, ঠিক আছে, এদিকে যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা কিন্তু এখন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে যেহেতু ফোর্সটা বৃদ্ধি পাইছে, তার ফলে কি হবে, এই যে এদের মধ্যে যে কানেকশন ছিল, তাই না, এই কানেকশনটা কি হবে, আরো স্ট্রং হবে। আর কানেকশন যেহেতু আরো স্ট্রং হবে, তার ফলে কি হবে, দেখা যাবে যে তুমি ঘর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে আরো বেশি বাধা দিবে। ঠিক আছে, তাহলে ভর বাড়ালে কি হবে, ভর বাড়ালে হলো তোমার ঘর্ষণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? ভর বাড়ালে ঘর্ষণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো যাই, ঘর্ষণের প্রকারভেদ। ঠিক আছে, তো এই ঘর্ষণটা আবার অনেক টাইপেরই আছে। ঠিক আছে, তো এই টাইপগুলো কি কি সেটা নিয়ে একটু পড়ালেখা করি, তাই না? তাহলে ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণ কি কি প্রকারের আছে? ঘর্ষণ আছে হলো প্রথমেই, ঠিক আছে, প্রথমেই দেখবো হলো আমরা স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, আচ্ছা, এটা হলো স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, তারপরে কি, তারপরে হলো তোমার গতীয় ঘর্ষণ। ঠিক আছে, তারপরে কি, তারপরে হলো তোমার আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, কোন ঘর্ষণটা কিরকম এটা নিয়ে কিন্তু আমরা পড়ালেখা করব। ঠিক আছে, সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণই নেই, আমরা এখনই পড়ালেখা করবো এটা। ঠিক আছে, এবং এটা কিন্তু লাস্ট টপিক। ঠিক আছে, সো আর অল্প একটু ক্লাস হবে আশা করি। আবর্ত ঘর্ষণ, তারপরে কি হবে, তারপরে হলো তোমার প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, তাহলে এই চার প্রকারের ঘর্ষণ আছে, স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন আমরা প্রতিটা ঘর্ষণ একটু জেনে নেই কোনটা কিরকম হয়। ঠিক আছে, তো ফার্স্টেই স্থিতি ঘর্ষণ নিয়ে পড়ালেখা। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ কোনটা, এই যে এই বস্তুটা, বস্তুটা কি আছে, বস্তুটা অবশ্যই স্থির অবস্থায় আছে, তাই না? বস্তুটা কিন্তু স্থির আছে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে, তখন তার উপর যে বাধাদানকারী বল থাকে সেটাকে কি বলতেছে, স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কি পড়ছি, ঘর্ষণের ডেফিনেশন পড়ছি, তাই না? যে যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত দিকে যে বাধাদানকারী বল কাজ করে তাকে ঘর্ষণ বল বলতেছে। এখন এটাকে যদি সামহাও কপি করা যায়, আচ্ছা দাঁড়াও, এটা তো আসলে কপি করার সিস্টেম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তাহলে আমরা আর ইয়া না করি,
নর্মালি বলি, ঠিক আছে, আর তাই না লিখি। তাহলে এখানে কি ছিল? স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। স্থিতি ঘর্ষণটা কি? ঘর্ষণ কোনটা? ঘর্ষণ হলো যে বলের বিরুদ্ধে বাধাদানকারী যে বল, তাকে কি বলতেছি? ঘর্ষণ বলতেছি। স্থিতি ঘর্ষণে জাস্ট স্পেশাল, ঠিক আছে, স্পেশাল কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো বস্তুটা অবশ্যই স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে বস্তুটি স্থির অবস্থায় থাকার সময় তার উপর যে বল প্রয়োগ করা হবে, তার বিপরীত দিকে যে বল কাজ করবে সেটাকে বলতেছে হলো, মানে তার বিপরীত দিকে যে বাধাদানকারী বল কাজ করবে সেটাকে বলতেছে হলো তোমার কি? স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি শুধু কি পয়েন্টগুলো লিখি, ঠিক আছে। কি পয়েন্টগুলো কি? কি পয়েন্টগুলো হলো তোমার, আচ্ছা এইটা দিয়ে লিখি। কি পয়েন্টগুলো হলো স্থির অবস্থায়, ঠিক আছে। স্থির অবস্থায় বলের বিরুদ্ধে বাধাদানকারী বল। বাধা দানকারী বল, বুঝতে পারছো? তাহলে স্থির অবস্থায় বলের বিরুদ্ধে বাধা দানকারী বলকে কি বলতেছি? স্থিতি ঘর্ষণ বলতেছি, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট টার্ম কিন্তু তিনটা, ঠিক আছে। একটা কি? প্রথমে হলো তারা কি থাকবে? স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপর কি? বলটা কি হইতে হবে? বলের বিরুদ্ধে। এবং বলের প্রকৃতিটা কি হইতে হবে? বলের প্রকৃতিটা হইতে হবে বাধা দানকারী বল। বুঝতে পারছো? এই তিনটা পয়েন্ট হলো এখানকার মেইন জিনিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো গতি ঘর্ষণ, ঠিক আছে। গতি ঘর্ষণ কি? এই যে জাস্ট এইখানে স্থির অবস্থায় না থেকে কি হবে? গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থায় বলের বিরুদ্ধে যে বাধা দানকারী বল, তাকে বলতেছিল গতি ঘর্ষণ, ঠিক আছে। তা তোমাদের জন্য লিখে দিই, এটা হবে হলো গতিশীল অবস্থায় বলের বিরুদ্ধে বাধাদানকারী বল। এখানে তাহলে কি পয়েন্ট কয়টা? এখানে কিন্তু কি পয়েন্ট তিনটাই, তাই না? তার মধ্যে বলের বিরুদ্ধে বাধাদানকারী বল, ঠিক আছে। এই তিনটা কই থেকে আসতেছে? এই তিনটা ওই মাদার জায়গা থেকে আসতেছে, তাই না? মানে যেটা একদম রুট, এই যে এখান থেকে, এখান থেকে কিন্তু আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু কি ছিল তোমার? হলো এই যে এই কি পয়েন্টটা ছিল, ঠিক আছে, বিপরীত দিকে এবং বাধাদানকারী, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট কিন্তু সব জায়গায় থাকবে, বাকি একটা পয়েন্ট চেঞ্জ হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে এখানে কিন্তু দুটা পয়েন্ট ছিল, জাস্ট স্থির অবস্থায় আসছে। এখানে কি হবে? এখানে হবে হলো গতিশীল অবস্থায়, এর একটা পয়েন্ট হবে। বলের বিরুদ্ধে এর একটা পয়েন্ট হবে। আর বাধাদানকারী বল, এই যে এই তিনটা পয়েন্ট হবে, ঠিক আছে। 1 2 3, শেষ। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এখানে এটা একটু তোমাদের অ্যাডভান্স লেভেলের, বুঝতে পারছো? মানে এটা তোমাদের বইয়ে নাই, স্টিল এক জায়গায় বলা ছিল, ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্কর ওয়ার্ডটা ছিল, সেজন্য কিন্তু আমি জিনিসটাকে নিয়ে আসছি, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এই যে দেখলাম ঘর্ষণ বল, ঠিক আছে, এই ঘর্ষণ বলের কি হবে? এটা মান লাগবে না? যেমন আমরা F = ma দেখছি, তাহলে এখানে এই ঘর্ষণ বলের মানটা কত হবে? সেটাও কি ma হবে? না, এটা কিন্তু ma হবে না, ঠিক আছে। এটা দেখো, এটা হলো তোমার, এটা হলো কিসের বেলায়? এটা হলো স্থিতি ঘর্ষণের বেলায়, ঠিক আছে। এটা হলো স্থিতি ঘর্ষণের বেলায়, ঠিক আছে। এখানে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে কেন? এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝায় হলো স্ট্যাটিক, ঠিক আছে। আর এটা কি? এটা হলো তোমার গতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, যেটাই বলো আর কি, ঠিক আছে। গতীয় ঘর্ষণ, ঠিক আছে। কে দ্বারা কি বোঝাচ্ছে? কে দ্বারা বোঝাচ্ছে হলো কাইনেটিক, ঠিক আছে। কেন এস এস হয়েছে আর কেন কে হয়েছে আশা করি বুঝতে পারছো, তাই না?
এফএস দ্বারা স্ট্যাটিক ফ্রিকশন, এফ কে দ্বারা কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে। এখন আসি মিউ এস আর মিউ কে, এগুলা কি, ঠিক আছে। এটাকে তো মিউ বলে, এটা তো জানো তাই না, কি বলে এটাকে, এটাকে বলে হলো মিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মিউ এস আর মিউ কে এটা দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হলো ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে মিউ কি, মিউ হলো ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। মিউ এস কি, মিউ এস হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কি কি, মিউ কে হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, বুঝতে পারছো। আচ্ছা, আর কি, আর হলো উলম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এই টার্মগুলো কোনটা কি এটা জেনে রাখো, ঠিক আছে। বাকি আর এখানে ডিটেলসে আমি ঢুকবো না, ঠিক আছে। তাহলে আমি তোমাদের জন্য একটু লিখে রাখি, ঠিক আছে। মিউ কি, মিউ হলো তোমার ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। এই ঘর্ষণ গুণাঙ্কটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কি ফিক্সড কোনো কিছু, এটা কিন্তু ফিক্সড কোনো কিছু না, ঠিক আছে। এটা এক একটা সারফেসের এক এক রকম হবে, বুঝতে পারছো। গতিশীল অবস্থায় একরকম হবে, স্থিতিশীল অবস্থায় একরকম হবে, এবং এটা ভ্যালু, এটা জাস্ট একটা, ঠিক আছে। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এই মিউ হলো ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস কি, মিউ এস হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আর মিউ কে কি, মিউ কে হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। গতীয় ঘর্ষণ, আচ্ছা, গুণাঙ্ক, ঠিক আছে। আর কি, আর নামে একটা নতুন জিনিস আসছে তাই না, আর হলো তোমার উলম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। মানে উলম্ব দিকে যে প্রতিক্রিয়া বলটা কাজ করে, ঠিক আছে, উলম্ব প্রতিক্রিয়া বল। এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। আমার জাস্ট খালি ওই যে ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা বলে যে কিছু একটা আছে, এই জিনিসটাতে তোমাদেরকে আইডিয়া দেওয়ানোর কথা, ইচ্ছা ছিল আর কি, ঠিক আছে। সেটা তোমাদেরকে দিলাম। আর এটা নিয়ে তোমাদের বেশি পেন দেবে না, ঠিক আছে। তোমরা যখন ইন্টারে উঠবা তখন এটা নিয়ে এমনিতেই অনেক পড়ালেখা আসবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। আবর্ত ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ হলো ওই যে যখন গতি করতেছিলাম তখন মনে আছে যে একটা গতি ছিল কি ঘূর্ণন গতি, ঠিক আছে। তাহলে যদি আবর্তনশীল থাকে, ঠিক আছে, ঘূর্ণন অবস্থায়, ঘূর্ণন অবস্থায় যে তোমার এই যে ঘূর্ণন অবস্থায় বলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বলটা কাজ করবে, ঠিক আছে। একটা ছিল স্থির অবস্থায়, একটা গতিশীল অবস্থায়, আর একটা হলো ঘূর্ণন অবস্থায়, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো আমি, যে ঘূর্ণন অবস্থায় বলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বলটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, একই কালার হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। আচ্ছা, এটা কি, এটা হলো তোমার ঘূর্ণন অবস্থায় বলের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তাহলে এখানে টার্ম কয়টা, টার্ম হলো ইম্পর্টেন্ট টার্ম কয়টা, ইম্পর্টেন্ট টার্ম হলো তিনটা, তাই না। তাহলে কি কি হবে, কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে হলো ঘূর্ণন অবস্থা অবশ্যই, তারপরে কি হবে, অবশ্যই বলের বিরুদ্ধে হইতে হবে, আরেকটা কি হইতে হবে, প্রতিক্রিয়া বল হইতে হবে, ঠিক আছে। এটাই হলো তোমার আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখো, ঠিক আছে, আবর্ত ঘর্ষণের মান স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের থেকে অনেক কম হয়, ঠিক আছে। এর ভ্যালু কত হয়, এটা হলো তোমার, এটা একটু লিখে রাখো, ঠিক আছে। আবর্ত ঘর্ষণের মান, আবর্ত ঘর্ষণের মান স্থিতি এবং গতি ঘর্ষণের থেকে কম হয়, মান স্থিতি ও গতি ঘর্ষণের
তুলনায় কম হয়। বুঝতে পারছো? আচ্ছা, এই লেখাটা গতি ঘর্ষণে তুলনায় কম হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আবদ্ধ ঘর্ষণ গেল, ঠিক আছে। এরপরে কি? এরপরে হলো প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। তাহলে প্রবাহী ঘর্ষণটা কি? প্রবাহী ঘর্ষণ হলো প্রবাহীর মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে। বুঝতে পারছো? দেখো, প্রবাহী কোনগুলাকে বলতেছি? প্রবাহী বলতেছি হলো যারা প্রবাহ করে, ঠিক আছে। প্রবাহ করে কারা কারা? দেখো, আমরা পদার্থ কয় প্রকার পড়ছি? 3 প্রকার পড়ছি, তাই না? একটা হলো কি বায়বীয়, আরেকটা কি তরল, আর আরেকটা কি যেটা হলো তোমার সলিড আর কি, তাই না? কঠিন পদার্থ যেটা। তো এই কঠিন পদার্থ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ করতে পারে না, ঠিক আছে। কিন্তু তরল বা বায়বীয় যেটা আছে এটা কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ করতে পারে। এটাকে কিন্তু আমি বলতেছি হলো প্রবাহী, ঠিক আছে। এই প্রবাহীর মধ্যে কিন্তু ঘর্ষণ কাজ করে। এই প্রবাহীর মধ্যে যে ঘর্ষণটা কাজ করে তাকে বলতেছি হলো প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। এর এক্সাম্পল কি? এক্সাম্পল হলো এই যে দেখো প্যারাশুটটা, ঠিক আছে। তো একটা প্যারাশুট যখন খুলতেছে, তাই না, তখন সেটা কিসের মধ্যে থাকতেছে? তখন কিন্তু সেটা হলো তোমার বাতাসের মধ্যে থাকতেছে। এখন এই বাতাসের মধ্যে থাকার কারণে কি হচ্ছে? বাতাসটা একটা প্রবাহী, এই বাতাসটা কিন্তু প্যারাশুটকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, তাই না? ফলে প্যারাশুটটা কিন্তু ধীরে ধীরে নামতেছে, একদম হুট করে নেমে যাচ্ছে না, ঠিক আছে। এই যে প্রবাহী বা বাতাস যে তাকে একটা বিপরীত দিকে, তুমিও নিচের দিকে নামতেছো, তাই না? আর প্রবাহীটা উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে বা বলের বিপরীত দিকে একটা বাধা দিচ্ছে, ঠিক আছে। এটাকে বলতেছে হলো তোমার প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। তাহলে প্রবাহী ঘর্ষণ ঠিক সেম ভাবে কি বলতে পারি? যে প্রবাহী যে ঘর্ষণ দেয়, ঠিক আছে, প্রবাহী বলের বিরুদ্ধে যে বাধাদানকারী বল দেয়, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি? এটা হলো প্রবাহী, ঠিক আছে। তার আগে প্রবাহী কারা কারা হবে, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রবাহী কারা কারা হবে, ঠিক আছে। প্রবাহী হবে হলো তোমার তরল আর বায়বীয় পদার্থ, ঠিক আছে। এটা হবে তরল ও বায়বীয় পদার্থ, ঠিক আছে। তরল ও বায়বীয় পদার্থ হলো প্রবাহী। প্রবাহী যে ঘর্ষণ বলটা দেয়, ঠিক আছে। তাহলে এখন আমি ডেফিনিশন লিখি, ঠিক আছে। ডেফিনিশন কি হবে? যে প্রবাহী পদার্থ বলের বিরুদ্ধে যে বাধাদানকারী বলটা দেয়, ঠিক আছে, বলের বিরুদ্ধে যে বাধাদানকারী বলটা দেয়। এটাকেই বলতেছে কি প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পার্ট কি কি? সেম আগের মতোই, তাই না? তাহলে এখানে কি হবে? অবশ্যই কে বাধাদানকারী বলটা দিবে? প্রবাহী পদার্থ দিবে, ঠিক আছে। এবং কোন দিকে দিবে? বলের বিরুদ্ধে দিবে। এবং অবশ্যই কি হইতে হবে? বাধা দানকারী বল হইতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে সেটাকে আমি বলবো প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। তাহলে এক্সাম্পল তো দিলামই, তাই না? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো গতির উপর ঘর্ষণের প্রভাব, ঠিক আছে। তো এই যে একটা গতির উপর ঘর্ষণটা আমি কখনো কমাইতে পারবো, কখনো আবার বাড়াইতে পারবো, ঠিক আছে। এবং কখনো বাড়ানো কমানো এটা কিন্তু জরুরি অনেক, ঠিক আছে। কোনো সময় আমার বাড়ানো লাগবে, কোনো সময় আমার কমানো লাগবে, কখন লাগবে একটু পরে আমরা দেখতেছি, ঠিক আছে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে? ঠিক আছে, ডিপেন্ড করে টায়ারের পৃষ্ঠের উপর, ঠিক আছে। পৃষ্ঠটা যত বেশি রাফ হবে তত বেশি কি হবে? ওই যে দেখলাম না, যে একটু আগে দেখো কি ছিল, যে ঘর্ষণটা আসলে কি জন্য হয়? ঘর্ষণটা আসলে হলো এই যে দুইটার মধ্যে যে অ্যাব্রো-তেব্রো পৃষ্ঠ থাকে, এই অ্যাব্রো-তেব্রো পৃষ্ঠের কারণে কি থাকে? তারা একটু হলেও কানেক্টেড থাকে, যার কারণে ঘর্ষণটা কিন্তু আসে, ঠিক আছে। তো এই টায়ারের মধ্যে কি করা হয়? দেখো টায়ারের মধ্যে কিন্তু গ্রিপ দেওয়া হয়, তাই না? বা টায়ারের মধ্যে, আচ্ছা, টায়ারের মধ্যে যে খাঁজ কাটা দাগগুলো দেখো না, এগুলো কেন দেওয়া হয়? ঠিক আছে, এটা কিন্তু দেওয়া হয় এই জন্যই যেন সেটা ওই পিচের সাথে লেগে যেতে পারে, ঠিক আছে। পিচের সাথে লেগে গেলে কি হবে? তাদের মধ্যে কানেকশনটা বেশি আসবে। কানেকশনটা বেশি আসলে কি হবে? ঘর্ষণ বেশি হবে। ঘর্ষণ বেশি আসলে লাভ কি? ঠিক আছে, আমরা তো দেখতেছি যে বাধা দিচ্ছে আমাদেরকে, তাই না? বাধা দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমার যদি মানে
যদি হলো তোমার রাস্তার সাথে যদি কানেকশন না থাকে, ঠিক আছে, তাহলে কি ব্রেক ধরলে তুমি ব্রেক ধরতে পারবা? সেক্ষেত্রে চাকাটা পিছলে যাবে না। বৃষ্টির দিনে যেটা হয়, ঠিক আছে, বৃষ্টির দিনে কিন্তু এই জন্য গাড়ি চালাইলে খুব সাবধানে চালাইতে হয়, তাই না? কারণ কি স্লিপ করার চান্স অনেক বেশি থাকে, কারণ ঘর্ষণটা কমে যায়, ঠিক আছে। তাহলে এই টায়ারের পিস্টের উপর ডিপেন্ড করে আমি কি করতে পারতেছি, আমি কখনো ঘর্ষণ বাড়াইতে পারতেছি, কখনো কমাইতে পারতেছি, ঠিক আছে। রাস্তার মসৃণতা, ঠিক আছে, সেম ভাবে ওই যে বৃষ্টির যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, বৃষ্টি বা রাস্তায় যদি তেল থাকে, ঠিক আছে, তাহলে কি হবে বলো দেখি, তোমার কিন্তু ঘর্ষণটা কমে যাবে। আর ঘর্ষণটা কমে গেলে কি হবে, ওই জায়গায় যা দেখবা যে স্লিপ করতেছে, ঠিক আছে, স্লিপ করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, গতি নিয়ন্ত্রণ, এই যে ঘর্ষণের সাথে গতি নিয়ন্ত্রণের অনেক বড় একটা কানেকশন আছে, তাই না? ওই যে স্পিড ব্রেকার কেন দেওয়া হচ্ছে, বাকের আগে তোমাকে কেন বারবার ওয়ার্ন করা হচ্ছে, কেন ওখানে গতি কমাইতে বলা হচ্ছে, ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে আসলে ঘর্ষণগুলো একটু কমে যায়, সেজন্য তোমার গতি কমাইতে হবে, ঠিক আছে। গতি বেশি থাকলে কিন্তু ঘর্ষণের ভ্যালুটাও কমে যাবে, ঠিক আছে। সেজন্য গতি নিয়ন্ত্রণ এটা এক্সাম্পল, মানে ভালো একটা ফ্যাক্টর। দেন হলো ব্রেকিং বল, ঠিক আছে। ব্রেকিং বল বলতে কি বোঝাচ্ছে, ওই যে ব্রেক ধরার যে সিস্টেমটা আর কি, ঠিক আছে। তাহলে ব্রেক ধরলে কি হবে, ঘর্ষণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো এগুলো সবগুলোই কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে। এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এটা হয়তো বা তোমাকে একটু এক্সপ্লেন করতে বলতে পারে, ঠিক আছে। আমি তো সবকিছু বললামই, তাই না? তাহলে তোমরা এখন সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবা না? অবশ্যই আশা করি তোমরা এক্সপ্লেন করতে পারবা, ঠিক আছে। তারপর দেখো, এই যে ঘর্ষণ কিভাবে কমাবো আর ঘর্ষণ কিভাবে বাড়াবো, ঠিক আছে। তাহলে ঘর্ষণ কমানোর আমি তোমাদের বই থেকেই নিছি, ঠিক আছে। ঘর্ষণ কমানোর উপায় কয়টা দিছে, 6টা দিছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি বলছে, যে যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা, ঠিক আছে। মসৃণ করলে কি হবে, তোমার ওই যে এবড়ো থেবড়ো পৃষ্ঠটা থাকতেছে না, তখন কি হবে, স্মুথ সারফেস তৈরি হবে, ফলে তোমার ঘর্ষণ কিন্তু কমে যাবে, ঠিক আছে। যদি তেল, মোবিল অথবা গ্রিজ এগুলো যদি ইউজ করো, তাহলে কি হবে, ওই যে তোমার যে এবড়ো থেবড়ো জিনিসটা ছিল সেটা কি হলো, মসৃণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, ঘর্ষণ কমে যাবে, ঠিক আছে। 3 নাম্বার কি করতে পারি, চাকা ব্যবহার করতে পারি, ঠিক আছে। কারণ কি, চাকা ব্যবহার করলে কি হবে, আবর্ত ঘর্ষণ আসবে। আমি একটু আগে বলছিলাম যে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণের থেকে আবর্ত ঘর্ষণের ভ্যালুটা কম, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিসকে টেনে নিয়ে যাচ্ছি আর জিনিসটা চাকা দিয়ে নিয়ে যাচ্ছি, যখন চাকা দিয়ে নিয়ে যাব তখন কিন্তু আমি ঘর্ষণ কম পাবো, ঠিক আছে। তাহলে আমি যদি ঘর্ষণ কমাইতে চাই তাহলে কি করব, চাকা দিব, ঠিক আছে। এই যে দেখো বেয়ারিং, ঠিক আছে, বেয়ারিং এর মধ্যে ছোট ছোট অনেকগুলো বল ইউজ করা হচ্ছে, কেন বল ইউজ করা হচ্ছে, সেম আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। আবর্ত ঘর্ষণের কারণে কি হচ্ছে, ঘর্ষণের ভ্যালুটা অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু বেয়ারিং ইউজ করলে আমরা কিন্তু ঘর্ষণের ভ্যালু অনেক কমাই ফেলতে পারি, ঠিক আছে। তারপর হলো শেপের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। গাড়ি, বিমান, ঠিক আছে, এদের ডিজাইনটা কিরকম করে করে তৈরি করা হয়, স্ট্রিম লাইন ডিজাইন তৈরি করা হয়, ঠিক আছে। দেখবা কি, যে এই পেটের দিকে অনেকটা মোটা আর সামনের দিকে একটা চিকন, ঠিক আছে। কেন, কারণ বাতাসের মধ্যে তাহলে চিকন জিনিসটা যদি আগে যায়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, জিনিসটা চলে যাচ্ছে, ফলে পিছনেরটা কিন্তু ধাক্কা কম খাচ্ছে, ঠিক আছে। আর যদি এমন হইতো যে মাথাটাই মোটা, ঠিক আছে, তাহলে কি হইতো, যা বাতাসের সাথে কিন্তু ধাক্কাটা বেশি খাইতো, ঠিক আছে, তাহলে প্রবাহী ঘর্ষণটা বেশি হইতো। সেজন্য ঘর্ষণ কমানোর একটা উপায় হলো কি, যে স্ট্রিম লাইন ডিজাইন করা, ঠিক আছে। মাছ মাছ যেমন দেখছো না, মাথাটা চিকন আর পরে পেটটা মোটা, ঠিক আছে। মাছও কিন্তু এই জন্যই কিন্তু এই আল্লাহ তাআলা এই শেপটাই দিয়েছেন, ঠিক আছে, যেন তারা ঘর্ষণটা কম পায়, ঠিক আছে, ফলে তাদের সাঁতার কাটা অনেক ইজি হয়। কারণ ওই তো প্রবাহী ঘর্ষণ, তাই না, পানির মধ্যে আছে, পানি তো একটা প্রবাহী, তাই না, সেও কিন্তু ঘর্ষণ দিবে। তাহলে এই স্ট্রিম লাইন শেপের কারণে কিন্তু মাছও অনেক কম তোমার বাধা পায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কন্টাক্ট প্লেস অফ সারফেস, ঠিক আছে, মানে কতটুকু সারফেসে কতটুকু জায়গায় কন্টাক্ট আছে, ঠিক আছে। যদি বেশি জায়গায় কন্টাক্ট থাকে তাহলে কি হবে, বেশি ঘর্ষণ হবে। যদি কম জায়গায় কন্টাক্ট থাকে তাহলে কি হবে, ঘর্ষণটা কম হবে, ঠিক আছে। যেমন মনে করো যে কিভাবে এক্সাম্পল দেবো, সাপোজ মনে করো যে তোমার কাছে একটুকু একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটা তুমি এটা টেবিলের উপর রাখছো, এটা কি হবে, কম ঘর্ষণ পাবে। আর তুমি বড় একটা জায়গায়, মানে বড় একটা বস্তু টেবিলের উপর রাখছো, যেহেতু এই টেবিলের অনেক সারফেসের সাথে কানেক্টেড লেগে আছে, তাহলে কি বেশি এবড়ো থেবড়ো জায়গার সাথে সে কানেক্টেড আছে, তখন কি হবে, ঘর্ষণটা বৃদ্ধি পাবে। তাহলে কি করতে পারি আমি, ওই সারফেস অফ কন্ট্যাক্ট এরিয়া এটা কমাইতে পারি, কমাইলে কি হবে, তোমার ঘর্ষণটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্টটা কি বলছে, বলছে যে আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, ঠিক আছে। কাজে লম্বাভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যাবে, অবশ্যই, তাই না। দেখো ঘর্ষণ, আচ্ছা এটা নতুন একটা জিনিস তৈরি করি, দেখো এটা কি হলো, এটা মনে করো হলো একটা সারফেস, আর এটা মনে করো হলো একটা অবজেক্ট, ঠিক আছে, এটা কালার মনে করো লাল, ঠিক আছে। তাহলে কি হয়েছে, আমি একটু আগে বলছিলাম না, মনে আছে কিনা তোমাদের, যে এখানে এই এম এম যদি বাড়ে, ঠিক আছে, এম বাড়লে কি হবে, ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, তাই না, অবশ্যই ঘর্ষণ বল বৃদ্ধি পাবে।
কেন ঘর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে? কারণ এম বাড়তেছে। এম বাড়ার সাথে লাভ কি? এম বাড়লে কি হচ্ছে, তোমার ওয়েটটাও বাড়তেছে, তাই না? তাহলে ওয়েট যত বাড়তেছে, ওয়েট কোন দিকে কাজ করে? ওয়েট তো অবশ্যই নিচের দিকে কাজ করবে, তাই না? এই ওয়েট যত বৃদ্ধি পাবে ঘর্ষণ বলটা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটাকে ওয়েটও বলতে পারো, অথবা কি বলতে পারো, যে লম্ব দিক দিয়ে যে বলটা কাজ করতেছে, ঠিক আছে? মানে আমার লম্ব দিকে, মানে এই যে আমার তো সারফেসের সাথে যে রাফ সারফেসটা আছে, এই রাফ সারফেসটা তো নিচের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে এই দিকে তোমার বলটা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি কিন্তু তোমার কি হবে, জিনিসটা এবড়ো ভাবে কানেক্টেড থাকবে, তাই না? সংস্পর্শে আসবে। ফলে কি হবে, তোমার কিন্তু ঘর্ষণ বলের মানটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বলের মান যদি আমি কমাইতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আমার অবশ্যই এই লম্ব বলটা যেন কম হয়, ঠিক আছে? লম্ব বলটা কম হলে কিন্তু আমার ঘর্ষণ বলটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বাঁকা হয়েছে, এটাকে এটা কি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, একটু বাঁকা হলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? তাহলে এখানকার আমার কিন্তু 6টা পয়েন্টই শেষ হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঘর্ষণ কমাবো কিভাবে, এই 6টা পয়েন্ট কিন্তু একটু দেখিও, ঠিক আছে, ভালো মতো দেখিও। আচ্ছা, আর বেশি নাই, ঠিক আছে, আর অল্প একটু, তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো ঘর্ষণ বাড়ানো, ঠিক আছে? ঘর্ষণ কমাইলাম যেভাবে যেভাবে, তার উল্টাগুলা করলেই কিন্তু আমরা ঘর্ষণ বাড়াইতে পারি, ঠিক আছে? তাও একটু আমরা পড়ে নিই, ঠিক আছে? খুবই সহজ আর কি, ঠিক আছে? এটা তেমন কোনো কিছুই না। তাহলে তাল কলম নেই, ঘর্ষণ কমানোর, হ্যাঁ এখানে কিন্তু ওই কথাটাই বলছে, ঠিক আছে, যে ঘর্ষণ কমাইলাম যেভাবে তার বিপরীত কাজগুলো করলেই ঘর্ষণ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলোকে অমসৃণ করে দাও। ওখানে মসৃণ করছিল, ঘর্ষণ কম ছিল, এখানে অমসৃণ বা খসখসে করে দাও, তাহলে কি হবে, ঘর্ষণ বাড়বে। যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলোকে আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা, ঠিক আছে? তাহলে কি হবে, ওই যে কন্ট্যাক্টটা আরো শক্ত হবে। শক্ত কন্ট্যাক্ট হলে কি হবে, তোমার হলো আরো বেশি ঘর্ষণ আসবে, ঠিক আছে? তাহলে এটাকে চেপে ধরলে তোমার কি হবে, ঘর্ষণটা আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে? আচ্ছা, ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি, ঠিক আছে? এখানে তাহলে অনেক একটা ইম্পর্টেন্ট লাইন বলছে, ঠিক আছে, যে স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি, ঠিক আছে? তাহলে কি করতে পারি, আমি যদি গতিকে থামিয়ে স্থির করে ফেলতে পারি, তাহলে কি হবে, ঘর্ষণের বলটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা, তাহলে কি করতে পারি, যে ঘর্ষণরত যে দুইটা তলে যদি দুইটা বস্তু গতিশীল অবস্থায় থাকে, আমি যদি তাদেরকে থামাই দেই, তাহলে কি হবে, ঘর্ষণটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? কেন বৃদ্ধি পাবে? কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি, ঠিক আছে? স্থির ঘর্ষণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি। আচ্ছা, এটা একটু উল্টাপাল্টা হচ্ছে, দাঁড়াও, এটা দিয়ে দিই। স্থির ঘর্ষণ, না থাক, আমি আর কিছু করবোই না, ঠিক আছে? এটা এমন হচ্ছে কেন? তাহলে দেখো, ঠিক আছে, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি, ঠিক আছে? তাহলে কি করতে পারি, থামাই দিতে পারি। থামাই দিলে কি হবে, তোমার ঘর্ষণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? এখনো তো ঝামেলা করতেছে। হুম, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট দেখো, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা, ঠিক আছে? তাহলে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করলে কি হবে, ওই যে তোমার কন্ট্যাক্ট আরো বেশি হবে। কন্ট্যাক্ট বেশি করলে কি হবে, ঘর্ষণটা বেশি বেশি থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, ঠিক আছে? বাতাস বা তরলের ঘনত্ব বাড়াইলে কি হবে, ওই যে প্রবাহী ঘর্ষণ ওটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু ছিল না আর কি ওখানে আগে, ঠিক আছে? বাতাস বা তরলে ঘর্ষণ হতে পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, আগে কি করছিলাম, পৃষ্ঠদেশ কমাইছিলাম, তাই না? এবার কিন্তু কি করব, পৃষ্ঠদেশ বাড়াবো, ঠিক আছে? পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, তাহলে কি হবে, তোমার হলো ঘর্ষণ বৃদ্ধি পাবে। আর চাকা বা বেল বেয়ারিং সরিয়ে দেওয়া, ঠিক আছে? কারণ কি, আবর্ত আবর্ত যে ঘর্ষণ আছে তার থেকে তোমার হলো স্থির ঘর্ষণ বা গতি ঘর্ষণের মান বেশি, ঠিক আছে? তাহলে এখানে 7টা পয়েন্ট আছে, এটা একটু দেখবা, ঠিক আছে? এই যে এটা নতুন পয়েন্ট ছিল, তাই এখানে 7টা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে ঘর্ষণ কমাবো, কিভাবে ঘর্ষণ বাড়াবো দেখলাম, ঠিক আছে? লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ঘর্ষণ। এটাকে কি বলা হয়েছে, একটি প্রয়োজনীয় উপদ্রব বলা হয়েছে, ঠিক আছে? কেন প্রয়োজনীয় উপদ্রব বলা হয়েছে? উপদ্রব কোনটা, যেটা আমার লাইফে লাগে না, ঠিক আছে? কেন এটাকে উপদ্রব বলা হয়েছে, কারণ এই যে ঘর্ষণ, এটা কি দিচ্ছে, বাধা দিচ্ছে আমাকে, তাই না? আমি একটা বস্তুকে এখান থেকে সরাই ওখানে নিয়ে যেতে চাই, ঠিক আছে? কিন্তু সে কি করতেছে, আমাকে বাধা দিচ্ছে। ফলে
এটা তো আমার মানে কি বলবো, আমি যেটা চাচ্ছি তার বিপরীতে কাজ করতেছে, তাই না? তার ফলে এটাকে আমার হেল্প করতেছে? মোটেও না, এটা কিন্তু আমার হেল্প করতেছে না, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে উপদ্রব, ঠিক আছে? এরকম সেম ভাবে অনেক জায়গায় কিন্তু এটা হলো তোমার মানে পজিটিভ কোনো কিছু মেক সেন্স করে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার ক্ষতি করতেছে, ঠিক আছে? কিন্তু আবার সেম টাইম এটাকে প্রয়োজনীয় বলা হচ্ছে। কেন প্রয়োজনীয় বলা হচ্ছে? এই যে তোমার যদি ঘর্ষণ না থাকতো, তুমি রাস্তায় ব্রেক ধরতে কিভাবে? তোমার যদি ঘর্ষণ না থাকতো, তোমার চাকাটা মানে ক্ষয় হয়ে যেত খুব তাড়াতাড়ি। তোমার যদি ঘর্ষণ না থাকতো, তুমি প্যারাশুট দিয়ে নামতা কেমনে নিচে? নামতে পারতা? তুমি তো ডিরেক্টলি একদম পড়ে যাইতা, ঠিক আছে? তো এমনি এই ঘর্ষণটা আমার এই দিক দিয়ে যেমন উপকার করতেছে, ঠিক সেম ভাবে কিছু কিছু এর অপকারও আছে, ঠিক আছে? কিন্তু অবশ্যই অবশ্যই এটা কিন্তু আমার উপকার করতেছে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য এটাকে আমি বলা হয়েছে একবার উপদ্রব, আর আরেকবার বলা হয়েছে এটা আবার প্রয়োজনীয়, ঠিক আছে? ওই যে তোমাদের ছিল না যে কি ট্রান্সপিরেশন মানে হলো পানি বের করে দেয় যে পাতা থেকে, ঠিক আছে? এটা কি হয়, এটাকে হলো তোমার নেসেসারি ইভিল বলা হয়, তাই না? কারণ কি, এটা একদিক দিয়ে তোমার ক্ষতি করতেছে, আবার আরেক দিক দিয়ে লাভ করতেছে, তাই না? যখন বেশি পানি বের করে দেয় তখন আমার গাছটা মরে যায়। তো এই আর কি, ওইটার সাথে এটা একটু কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, কেন প্রয়োজনীয়, তাহলে এটা একটু লিখে দিই। প্রয়োজনীয় কারণ হেল্প করতেছে, ঠিক আছে? হেল্প করে। আর উপদ্রব কেন? কারণ অনেক সমস্যাও আছে, তাই না? অনেক সমস্যাও আছে। তাহলে আমি কিন্তু দুইটাই কম বেশি আছে, সেজন্য এটাকে কোনো একটা ভালো না খারাপ কোনোটাই বলতে যাচ্ছে না। এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি হলো প্রয়োজনীয় উপদ্রব আছে, ঠিক আছে? বুঝতে পারছো তাহলে? আচ্ছা, তারপরে দেখো, ও শেষ তো, ঠিক আছে? তাহলে দেখো এবারে এসে কি লিখছি, জয়েন দি এফবি গ্রুপ এন্ড সাবস্ক্রাইব দি ইউটিউব চ্যানেল, ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু কমিউনিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা না হলে ওই যে সেম কথা, ঠিক আছে? কনসিস্টেন্সি এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি একটা কমিউনিটির মধ্যে থাকো তাহলে কি হবে, দেখবা যে সবাই পড়ালেখা করতেছে, এই যে আমাদের ক্লাস আপলোড হচ্ছে, এই যে আমাদের মোটিভেশনাল কথাবার্তা বলতেছে, এর ফলে কি হবে, তুমি ট্র্যাকের মধ্যে থাকবা, ঠিক আছে? এই ট্র্যাকটা হারাবো না। তো এর জন্য কি করতে হবে, তোমার একটা কমিউনিটি লাগবে। কমিউনিটিটা পাবা কই? এই যে এফবির গ্রুপে, ঠিক আছে? আমরা ফ্রিতে তোমাদের এত প্রিমিয়াম প্রিমিয়াম কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে নিবা, তোমাদেরই লাভ, ঠিক আছে? আমাদের আর কি লাভ, আমরা তো ফ্রিতেই দিচ্ছি সবকিছু। তোমাদের লাভের চিন্তা করার জন্যই আমরা এত কিছু করতেছি, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেলটা যে আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তাহলে রেগুলারলি যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি তোমার স্ক্রিনে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন আছেই, ঠিক আছে? আর যদি আমাকে পার্সোনালি কিছু বলার লাগে কিভাবে আমি আরো ভালো করতে পারি বা তোমাদের কোন টপিকটা আগে পড়ালে ভালো হয়, তোমরা অবশ্যই আমাকে নক করতে পারো, ঠিক আছে? নক করতে কোনো হেজিটেট করিও না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করিও। আসসালাম।